কর্ণফুলী নদী কেন্দ্রিক একেবারেই চট্টগ্রামের ঘটনা। চলুন শুনে আসি তুষারের কাছ থেকে। আসসালামু আলাইকুম ডিফেন্ডার্স। তুষার ভাইকে খুব বেশি থ্যাংক ইউ আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আজকে চট্টগ্রামের এপিসোড, যেহেতু চট্টগ্রামের মূলত যে জিনিসটা নিয়ে মূলত পরিচিত, ওই জিনিসটা নিয়ে আমার স্টোরিটা। তো আজকে আমার স্টোরিটা আমি শেয়ার করছি। আমার নাম হচ্ছে তুষার, আমি এসেছি নুরাদপুর বিবিরহাট থেকে। আমার স্টোরিটা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীকে নিয়ে। আর আমার সাথে যখন ঘটনাটি হয়েছে, এটা গত বছর এই টাইমেই, শীতের টাইমে। তো তখন আমার বাসা ছিল নতুন ব্রিজের ওই পারে মৈত্রটেক নামক একটা জায়গা আছে, সেখানে আমার নতুন বাড়ি করেছে আমার আব্বু। তো যাই হোক, আমার আব্বু থাকা অবস্থায় ওখানে আমি থাকতাম। তো একদিন বাসা থেকে সবাই প্ল্যান করলো যে তারা 10 দিনের জন্য বেড়াতে যাবে। বাট আমার শো থাকার কারণে আমি ভোকালিস্ট, আর আমার শো থাকার কারণে আমি যাইনি। তো প্রতিদিন বাসার মধ্যে ভালো লাগছিল না, একা একা খুবই খারাপ লাগছিল। তার কারণে কোনো রকম ইয়ানা করে ঘুমিয়ে পড়েছিলাম। সেকেন্ড দিন বের হয়ে যায় বাসা থেকে আড্ডা দেওয়ার জন্য। ফ্রেন্ডদের সবাইকে বলেছিলাম আমার সাথে আমার বাসায় থাকার জন্য, বাট কেউ রাজি হয়নি, অনেক রকম এক্সকিউজ দেখিয়েছিল। তো মন খারাপ করে এই নতুন ব্রিজের দিকে আসলাম বাসায় যাওয়ার জন্য। তো বাসায় যেতে ইচ্ছা করছিল না, যার কারণে আমি নতুন ব্রিজে কিছুক্ষণ বসি। তো হুট করে মাথায় চিন্তা আসলো যে আমি কর্ণফুলী নদীর পাড়ে গিয়ে বসি। কোন নদীর পাড় সেটা আমি বলতে চাচ্ছি না লিসেনারদের, সেজন্য আমি বলছি না। তো যে কোনো একটা পাড়ে গিয়ে আমি বসলাম কিছুক্ষণ। এরপরে বসার পরে ওখানে একেবারে নীরব একটা জায়গা ছিল, 3টা নৌকা বাঁধানো। তো বসলাম, বসে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গানও করছি। প্রিয় লিসেনার্স, এই এপিসোডে আপনারা শুনবেন গ্রামের ভয়ঙ্কর ঘটনাগুলো। এছাড়াও আরো অনেক ঘটনা শুনতে পাবেন। শুধুমাত্র বাছাইকৃত ভয়ঙ্কর ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে আজকের এপিসোড। আপনারা যারা বাছাই করা ঘটনাগুলো শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে অসংখ্য ঘটনা পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেই ঘটনাগুলো শুনে আসতে পারেন। আমরা প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলে নতুন নতুন ঘটনা পাবলিশ করি। তো চলুন আজকের ভিডিওতে যে ঘটনাগুলো শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আসি। বসলাম, বসে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গানও করছি, গানও শুনছি। বাট কখন যে টাইমটা স্পেন্ড হচ্ছে সেটা আমার টোটালি মাইন্ডের বাইরে চলে গিয়েছে। বিকজ আমি ওখানে বসার পর আমার এত অদ্ভুত রকমের ভালো লেগেছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন আমার মূলত সেন্সটা আসছে, তখন আমি খেয়াল করলাম যে ফজরের আজান হচ্ছে। তো ফজরের আজান যখন হচ্ছে, আমি চিন্তা করলাম যে এতক্ষণ সময় পার হয়ে গেল আর আমি টেরও পেলাম না। তো নিজে নিজে হেসে ওখান থেকে উঠে বাসার দিকে রওনা দিলাম। তো সেদিন অনেক ভালোই লেগেছিল, যার কারণে আমি সেকেন্ড দিন আবার আড্ডায় গিয়ে কোনো ফ্রেন্ডদেরকে বলি নাই যে আমি গতকালকে কোথায় গিয়েছিলাম, কোথায় বসেছি, কিছুই বলিনি। ও সেকেন্ড দিন সেম আবার এসে ওই জায়গাতে বসলাম। বসার পর ওখানের মধ্যে ওই দিন একটা জিনিস ছিল যে ওখানে নৌকার মধ্যে একজন মানুষ বসেছিল, বসে বসে সিগারেট খাচ্ছিল। ওনার মতো উনি বসেছিল, আমি দেখে তেমন তোয়াক্কা করলাম না করে আমি গিয়ে আমার মতো বসে পড়লাম ওখানে। তো বসার পরে আমার মতো আমি আমার যা ইচ্ছা তাই করছিলাম। ওখানে একটা বাল্ব ছিল, মোটামুটি আলো ছিল, অন্ধকার ছিল তেমনও না। তো বসার পরে ওখানের মধ্যে লোকটা প্রায় 3টার দিকে মেবি চলে যাচ্ছিল আমার পাশে দিয়ে। তখন লাইটের আলোতে ওই লোকটার পেটটা আমি টোটালি দেখতে পাই। নর্মাল সাদা সিধা একজন মানুষ, নর্মালি একেবারে। তো তেমন অ্যাবনর্মালিটি ছিল না সেখানে, তো আমিও তেমন করিনি। তো ফজরের টাইমে আজানের পরে আমি ওখান থেকে উঠে পড়লাম, উঠে বাসার দিকে গেল সেকেন্ড দিন। থার্ড দিন আমি যাইতে পারিনি, কজ আমার শো ছিল, যার কারণে আমার যাওয়া হয়নি। চতুর্থ দিন যে ওখানের মধ্যে আবার গেলাম। যাওয়ার পরে ওখানের মধ্যে ওই লোকটা সেম নৌকার মধ্যেই বসা ছিল। তো সেদিন একটা জিনিস আমার থেকে খুবই অকওয়ার্ড লাগছিল, কারণ উনি বারবার আমার দিকে তাকাচ্ছিল, যেটা আমাকে খুবই আনকমফোর্টেবল ফিল করাচ্ছিল। তো সেখানের মধ্যে যখন উনি আমার দিকে তাকাচ্ছিল, আমি চিন্তা করলাম যে আজকে না থাকাই ভালো। কজ ওখানে যদি আমার অ্যাবনর্মালিটি চিন্তা আসেনি, আমার চিন্তা এসেছিল যদি আমি চিন্তায় হই, আমাকে যদি চিন্তাই করে, ওই জিনিসটা চিন্তা এসেছিল, যার কারণে আমি ওখান থেকে চলে যাই। গেল চতুর্থ দিন, পঞ্চম দিন আবার গেলাম।
যাওয়ার পরে দেখলাম ওখানে লোকটা নাই। তো নিজে নিজে খুশি হলাম, থাক নাই আজকে বসি। বসার পরে হঠাৎ করে মানে বসার প্রায় ঘন্টাখানিক পরে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার পাশে দিয়ে একটা শ্যাডো পাস হচ্ছে। তো হঠাৎ করে হয় না এই পাশে দিয়ে কিছু হেঁটে গেলে চমকাই উঠে, ওরকম আমিও চমকে গিয়েছিলাম। তো দেখলাম ওই মানুষটা বলছে, মামা মামা ডরাইয়েন না, আমি আইছি। তো কথাটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আপনি আপনি আসছেন মানে আপনি কে? বলতেছে মামা আমি তো এখানে থাকি, এখানে নৌকা চালাই। তো এটা বলার পরে আমি বললাম ঠিক আছে। তো উনিও গিয়ে নৌকায় বসে পড়লো। বসার পরে আমার মতো আমি বসেছিলাম। এরপরে একটু পরে উনি এসে আমারে বললো, মামা আপনি অনেক সুন্দর গান করেন। কারণ আমি ওখানে কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে গান করতাম। তো উনি বললো যে আপনি অনেক ভালো গান করেন। আমি বললাম ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনি ওনার জায়গায় গিয়ে বসে পড়লো। আবার সেম ওই দিন আমি এক্সাক্ট টাইমটা খেয়াল করেছিলাম, 3টার দিকে উনি আবার চলে গিয়েছেন। গেল 4র্থ দিন, 5ম দিন আবার গেলাম। যাওয়ার পর ওখানের মধ্যে বসলাম। তো বসার পরে সেদিন একটু শীত ছিল, যার কারণে উনি একটা এই স্টিলের বাউলের মধ্যে আগুন জ্বালিয়ে বসেছিল। তো উনি একটু পরে আমাকে বললো, মামা আপনারে আমি একটা গান শোনাবো। তো আমি বললাম ঠিক আছে শোনান। তো উনি একটা গান এমন ভাবে মাঝি মোল্লাদের একটা জলের গান শোনালো যে মানে আমার লাইফে আমি এইভাবে গান কখনো শুনিনি। মানে পুরাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি। তো যার কারণে ওনার সাথে একটা এক্সট্রা ভাবে কমিউনিকেট শুরু হইলো আমার। আমি আমার জায়গা থেকে উঠে ওনার পাশে গিয়ে বসলাম, ওনার নাম জিজ্ঞেস করলাম। উনি আমাকে বললো রহিম মাঝি ওনার নাম। আর উনি 11টা থেকে 3টা পর্যন্তই ওনার নৌকাটা চালায়, আর সেই টাকা দিয়ে ওনার সংসারটা চলে। তো মোটামুটি কথা হচ্ছে তো উনি আমাকে একটা কথা বললো যে কর্ণফুলীর নামটা কোত্থেকে এসেছে। উনি আমাকে যা বললো ওনার ভাষ্য মতে যে আমাদের এই কর্ণফুলী নদীটা নাকি আগে একেবারে খালের মতো ছিল, একেবারে ছোট, যেখানের মধ্যে থেকে মানুষ গিয়ে গিয়ে পানি আনতো। তো একদিন একটা মেয়ে, নাম ছিল তার ফুলি, সে গেল পানি আনতে। তার কানের দুলটা ওখানে পড়ার পরে সে ওখানে চোরাবালিতে পড়ে ওখানে মারা যায়। তো ওখান থেকেই তার কানের দুলের হারানো যাওয়ার থেকে কর্ণ, আর ওনার নাম ফুলি, সেখান থেকে এসছে কর্ণফুলী। এটা হচ্ছে ওনার কথা, হ্যাঁ ওনার কথা অনুযায়ী। হ্যাঁ। ওকে। তো এটা বলার পরে তো আমিও শুনলাম, কারণ এই সমস্ত বিষয় নিয়ে জানার একটা ইন্টেনশন ছিল আগে থেকে। তো এখন গেল এই 6 ডে গেল। তো এখন 7 ডেতে যাওয়ার পরে তো উনি দেখলাম ওখানে সেই সিলভারের বাউলের মধ্যে আগুন জ্বালিয়ে বসে বসে সিগারেট খাচ্ছে। আর সেদিন ঠান্ডা ছিল। আর রাসেল ভাই আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমিও মাঝে মধ্যে সিগারেট খাই। তো সেদিন আমারও ঠান্ডা লাগার কারণে আমি চিন্তা করলাম যে আমি নিয়ে যাইনি সিগারেট অ্যাকচুয়ালি। উনি আমাকে বললো নেন আমার থেকে খান। তো আমি চিন্তা করলাম যা খাই, সমস্যা নেই। তো খাওয়ার পরে ওনার সাথে মোটামুটি কথা হচ্ছিল, কিন্তু ওনার থেকে সিগারেটটা নেওয়ার সময় ওখানে আগুনের মধ্যে হাত ভেজে আমার হাতের মধ্যে একটু করে সামান্য করে পুড়ে যায়, যার কারণে তখন ঠান্ডার সময় তেমন একটা লাগেনি। কিন্তু সিগারেট খাওয়ার পরে হঠাৎ করে আমার জোর ঘুম পাওয়া শুরু করেছিল, মানে এমন ঘুম যে অ্যাজ ইফ আমি উঠে দাঁড়াতে পারবো না। আমার জাস্ট ক্লিয়ার কাট এটাই মনে আছে যে আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। যখন সকালে ঘুম ভাঙলো মানে চোখ খোলার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম, কারণ আমার চোখ খুললো আমি ছিলাম আমার পাশে। তখন চিন্তায় পড়ে গেলাম। বাসায় ছিলেন? হ্যাঁ, আমি আমার বাসায় ছিলাম। এই জিনিসটাই ছিল সবচেয়ে বড় অকর্ণী। তো এখন উঠার পরে আমি এদিক ওদিক দেখলাম যে না, সবকিছুই সেম। আমি বাসায় ঢোকার পরে যা যা করি, মানে আমি বাসায় ঢোকার পরে মেইন দরজা লক করি, কিচেনের পাশে কেউ না থাকলে কিচেনের লাইটটা জ্বালিয়ে নিজের রুমে ঢুকে ফ্যানটা ছেড়ে ভেতর থেকে রুমটা লক করে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। সবকিছু ঠিক ছিল, বাট আমার কাপড়টা চেঞ্জ ছিল না। আমি যদিও বাসায় ঢুকে কাপড়টা আগে ফার্স্টে চেঞ্জ করি, তো ওইটা ছিল না, বাট আর সবকিছুই সেম ছিল। তাও নিজের মনকে শান্তি দেওয়ার জন্য আমি কি নিজে নিজে আসছি কিনা ওইটা, অথবা অন্য কেউ এনে দিল কিনা সেটা কিন্তু এই চেক করার জন্য আমি সারা ঘর সার্চ করলাম, বাট কাউকেই পেলাম না। খাটের নিচে টর্চ দিয়ে জ্বালিয়ে দেখলাম, কাউকেই পেলাম না। তখন সেদিন খুব বাজেভাবে চিন্তা ঢুকলো, আমি কেমনে আসলাম। আচ্ছা যাই হোক, সারাদিন চিন্তা করার পরে আমার কোয়েশ্চেনটার আনসার আমি পেলাম না। তো এরপর দিন গেলাম ওখানে মাছের কাছে, গিয়ে দেখলাম যে উনি ওখানে বসা, আর আমাকে দেখার সাথে সাথে বলছে, মামা আইসেন? যে হ্যাঁ আসছি, কিন্তু আপনি বসে আছেন কেন? তো উনি বলছে, মামা আপনার লাগে বসে আছি, আপনার লগে কথা কইতে আমার খুব ভালো লাগে। তো বললাম, আমার সাথে কথা বলতে ভালো লাগে মানে কি? আপনি যে বলেছিলেন আপনি এই নৌকা চালিয়ে যে টাকাটা পান সেটা দিয়ে আপনার সংসার চলে, আমার জন্য বসে আছেন কেন?
তো উনি বললো যে আপনার সাথে কথা বলতে ভালো লাগে, সেজন্য আমি বসে আছি। তো আমার ব্যাপারটা সেদিন খুবই অকওয়ার্ড লেগেছিল। এখন কথাটা শোনার পর আমি জিজ্ঞেস করলাম, মামা কালকে তো আমি আপনার এখানে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, এরপরে মনে হয় আমি নিজে নিতে চলে গিয়েছিলাম নাকি? তো উনি বললো, না মামা, আপনি তো নিজে যান নাই, আপনার খুঁজতে একটা মেয়ে আসছিল। আমি বললাম, আমার খুঁজতে একটা মেয়ে আসছে মানে বুঝলাম না। তো উনি বললো যে হ্যাঁ, আপনার খুঁজতে একটা মেয়ে আসছিল। আমি বলি, কেমন মেয়ে? ও বলতেছে লাল শাড়ি পরা ছিল, চুল লম্বা ছিল, আর উনি এসে আপনার নাম বললো, আপনার কাপড়ের বর্ণনা দিল, আর আমি আপনাকে দেখিয়ে দিলাম। উনি আমার একটা হাত ওনার কাঁধের উপর, আর মেয়েটার একটা হাত আমার কাঁধের উপর দিয়ে ওভাবে আমাকে নিয়ে চলে গেল। ও সরি, আরেকটা জিনিস মিস করে গিয়েছিলাম। আমি যখন বাসার মধ্যে ঘুমটা ভেঙেছে, হঠাৎ করে আমার গলার মধ্যে খুসখুস ভাব একটা অনুভূত হচ্ছিল। মানে যখন আমি চিন্তা করছিলাম আমি বাসায় কেমনে এসেছি, তখন হঠাৎ করে গলার মধ্যে হাত দিয়ে দেখলাম যে আমার গলার মধ্যে মানে প্রায় 10-12টা চুল সমেত আমার পুরো গলার সাথে পেঁচানো ছিল। হ্যাঁ, চুল, বড় চুরি, হ্যাঁ মেয়ের চুল। মেয়ের চুল, আচ্ছা। আর তখন কিন্তু আমার বাসায় কোনো মেয়েই ছিল। রাইট। তখন যখন আপনার বাসায় কেউই ছিল না? কেউই ছিল। এখন হঠাৎ করে যখন ওই মাঝিটাও বললো যে আমাকে একটা মেয়ে নিয়ে গিয়েছে, তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি যে এখানে বসছি, আমার কোনো ফ্রেন্ড পর্যন্ত জানে না, মেয়ে জানা তো দূরের কথা। তখন ওইটা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ করে মানে শীতের মধ্যে পর্যন্ত আমি ঘামছিলাম। তো ওনাকে বললাম যে মামা, আজকে আমি জায়গা আমার খারাপ লাগতেছে। তো ওনার থেকে বিদায় নিয়ে আমি উঠে যাচ্ছিলাম, পাশে একটু ঢালু ছিল। উপরে উঠার সময় দেখলাম একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, সাদা পায়জামা পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। উনি আমাকে জিজ্ঞেস করলো, বাবা তোমার কি কোনো সমস্যা? বললাম, না নানু, কেন বলছেন এগুলো? না, তুমি কি বাসা থেকে ঝগড়া করে বের হয়েছো নাকি নেশা পানি কিছু করেছো? বললাম, না নানু, এরকম তো কিছু না, কেন বলছেন? তাহলে তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? বললাম, কেন, যে রহিম মাঝির সাথে বলে পেছনে ফিরে যখন দেখলাম ওখানে কেউ ছিল না। মানে এমনও না যে কোথাও লুকাই গিয়েছে, মানে ওরকম কিছু না, কিছুই না, টোটালি কিছু না। মানে ওখানে যাওয়ারও কোনো জায়গা নেই। যদি যাইতে হয় তাহলে নদীর মধ্যে চলে যেতে হবে। একটা জলজন্ত মানুষ তার নদীতে চলে যাবে না। তো এখন এই জিনিসটা দেখার পরে আমি যে যার সাথে কথা বলছিলাম ওনাকেও আর আমার মানুষ মনে হচ্ছিল না। মানে এরপরে আমি ওই দিন সিএনজি নিয়ে বাসে যাচ্ছি, সিএনজি ড্রাইভারকে পর্যন্ত মানুষ মনে হচ্ছিল না। ইনফ্যাক্ট আমার ভাড়াটিয়াদের পর্যন্ত আমার মানুষ মনে হচ্ছিল না। সারা রাত ওভাবে বাসার মধ্যে ভয়ে ভয়ে না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তো বাসায় কোনো বলতে পারছি না, কারণ বাসায় বললে তো বকা দিবা। আজকে তো জেনেই যাচ্ছে, বাসা সবাই শুনছে। তো বাসার সবাই বকা দিবে বলে বলতে পারছি না। তো নিজে নিজে চিন্তা করলাম একটা হুজুরের কাছে গিয়ে নিজে নিজে কনসাল্ট করি। তো একটা হাফেজের কাছে ফার্স্টে দিয়ে গিয়েছিলাম। উনি টোটাল স্টোরি শোনার পরে বলছে যে হয়তোবা কিছু একটা খারাপ হওয়ার ছিল, তোমার হয়তোবা মেয়েটাই ফেস করছে। এখন সেম আবার সেকেন্ড একটা হাফেজের কাছে গিয়েছি, উনিও সেম কথা বলেছে। আর থার্ড একটা হাফেজের কাছে গিয়েছি, উনি বললো যে তো হয়তো তোমার উপর কোনো খারাপ জিনিসের নজর পড়েছে, যার কারণে এটা হয়েছে। তো আবার তিনজনই সেম কথা বলেছে যে এটা একটা খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও, এটা মনে রাখার কোনো দরকার নেই। আর এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে যে আমার গার্লফ্রেন্ড গত বছর মারা গিয়েছে, তার সাথে যোগাযোগ করার জন্য আমি প্ল্যানচেট বোর্ড করেছিলাম। আচ্ছা, কিভাবে মারা গিয়েছিল একটু বলা যাবে আমাকে? রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এবং আপনি প্ল্যান চেক করে আপনি তার সাথে কমিউনিকেট করতে চেয়েছিলাম। আচ্ছা, তো এখন এই জিনিসটার সাথে লিঙ্ক আপ এটাই যে আমি আমার গার্লফ্রেন্ডকে লাল শাড়িতে পরা দেখতে খুবই পছন্দ করি। আচ্ছা, আর ওর চুলও ছিল লম্বা। আর আমাকে ওই জায়গা থেকে কিন্তু সেভও করেছে একটা লাল শাড়ি পরা চুল লম্বা বলাই। সো সাম অফ এই দুটো জিনিস রিলেটেড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে আমরা অন্য পৃথিবীর মানুষ বা অন্য পৃথিবীর কাউকে যদি নিয়ে আসি, অনেকেই বলেন যে এটা নিয়ে আসাটা যতটা সহজ তার চাইতে অনেক বেশি কঠিন হচ্ছে আবার সেখানে ফেরত পাঠানো। তো আপনার সাথে হয়তো এরকম কোনো কিছু ঘটে থাকতেও পারে। থ্যাংক ইউ ভেরি মাচ তুষার, থ্যাংক ইউ রাসেল ভাই, আপনার শেয়ার করার জন্য। চমৎকার ঘটনা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমাদের একটা ইমেইল আছে, যে ইমেইলটা আমরা পড়বো। এবং এটি একটা, আমরা চট্টগ্রাম থেকে পড়ার মতো কোনো ইমেল পাইনি, বাট বগুড়া থেকে পেয়েছি। সো আজকে বাধ্য হয়েই বগুড়ার একটা ইমেল পড়তে হচ্ছে এই মুহূর্তে। কেমন আছেন তা জানতে চাইলাম না, আপনি সবসময় ভালো রাসেল ভাই,
আমরা ভূত FM এর নিয়মিত শ্রোতা। আমি হিমু এবং হানি, আমার কাজিন, বগুড়া থেকে লিখছি। আজ আপনার সাথে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে শোনাবেন। আমাদের পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শোনানো সম্ভব না, ভূমিকা না করে সরাসরি ঘটনায় যাই। আমাদের বাড়ি বগুড়া থেকে বাইরে, পড়াশোনার সুবাদে আমরা বগুড়া একটি মেসে থাকি। সঙ্গত কারণে জায়গার নাম এবং আমাদের পরিচয় বলতে পারছি না। আমি যখন প্রথমে মেসে উঠি তখন রুম দেখে পছন্দ হয়। এত বড়, এত সুন্দর ডাবল সিটের রুম হতে পারে বলে আমার ধারণা ছিল না। মেসে আমি এবং হানি একই রুমে থাকি। আমাদের দিনগুলো স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু আজ থেকে 2 মাস আগে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। সকালে প্রাইভেট থাকায় সে রাতে একটু তাড়াতাড়ি, আনুমানিক 12টায় আমরা ঘুমোতে যাই। রাতে হঠাৎ করে হানির ঘুম ভেঙে যায়। সে মৃত আলোতে দেখে যে একটি মানুষ আকৃতির অবয়ব আমার বিছানার কাছে দাঁড়িয়ে আছে। অবয়বটি ধীরে ধীরে আমার কাছে আসছে। এক সময় আমার গলা টেপে ধরার চেষ্টা করছে, আর হানির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। হানি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এক পলকে সে দেখলো অবয়বটির চাদরে মোড়ানো, ব্ল্যাক শ্যাডো টাইপে, আর চোখ দুটো অদ্ভুত ধরনের লাল। সে সব সহ্য করতে না পেরে চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু ওর গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ঘটনাটা এখানেই শেষ হলে হয়তো ভালো হতো, কিন্তু এরপরেই হানি দেখলো যে অবয়বটি ওর শরীরের ভেতরে 1 সেকেন্ডের মতো ঢুকে গেল। তারপর ওর আর কিচ্ছু মনে নেই। সকালে উঠে আমার সাথে সব শেয়ার করে, কিন্তু ব্যাপারটাকে আমি সিরিয়াসলি নেইনি। এর কিছুদিন পর আমার সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমি পড়া শেষ করে যথারীতি টেবিলে বই রেখে ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখি বই আর টেবিলে ছিল না। সারা ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজি, কোনো লাভ হয় না। এর মধ্যে আমাদের রুমে কেউ এসে বই সরানো সম্ভব না। প্রায় 15 দিন পর একদিন সকালে বইটি মেঝেতে পড়ে থাকতে দেখি। বইটি কিভাবে উধাও হলো আর কিভাবে মেঝেতে আসলো, এই উত্তর আমার জানা নেই। এছাড়াও মাঝে মধ্যে আমাদের কিছু কিছু প্রয়োজনীয় জিনিস উধাও হয়ে যায়। হয়তো বা ঘটনাটির সূচনা অনেক আগে। হানি আমার রুমে আসার আগে আমার সাথে আমার বান্ধবী থাকতো। ও মাঝে মাঝে রুমের ভেতরে একটি মেয়েকে দেখতে পেত। আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এরপর একদিন ও অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি তখনও পড়ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম কার সাথে যেন কি কথা বলছে। পরের দিন সকালে ওকে জিজ্ঞেস করে, ও কিছু বলেনি, শুধু বলেছে এই রুমে কিছু না কিছু সমস্যা আছে, ও আর থাকতে পারবে না। এরপর ও মেস পাল্টায়। আমি তখনও ব্যাপারটা কেয়ার করিনি। ঘটনাক্রমে একদিন রাতে আমাকে একা থাকতে হয়। হঠাৎ করে রাত 12টার পর ঘুমের মধ্যে গোঙানি আওয়াজ শুরু হয়। শব্দটি ক্রমেই বাড়তে লাগলো। আমি ভাবলাম শব্দটা বাইরে থেকে আসছিল, তাই রুমের জানালা খুলি, কিন্তু বাইরে কিচ্ছু দেখতে পাইনি। তখন আমি ভয় পেতে শুরু করি। ভয়ে আমি তোয়া পড়তে শুরু করি। একসময় আওয়াজটি থেমে যায়। সেদিন আর আমার সাথে কিছু হয়নি। সকালে উঠে দেখি রুমের দেয়ালে মানুষের হাতের ছাপ। রুমে তো আমি ছাড়া আর কেউ ছিল না, তাহলে হাতের এই ছাপগুলো কোথা থেকে আসলো? এরপর থেকেই রুমের ভেতরে আমরা ছাড়াও অন্য কারো অস্তিত্ব বুঝতে পারি, কিন্তু দেখতে পাই না। রুমের মধ্যে কারো হাঁটার শব্দ শুনতে পাই, বাথরুমে ট্যাপ, কারো গোসলের শব্দ পাই, কিন্তু বাথরুমে গেলে দেখি কেউ নেই। এখানে বলে রাখা ভালো যে আমাদের রুমের সাথে অ্যাটাচ বাথরুম। আমরা রুম গুছিয়ে বাইরে গেলেও এসে দেখতে পাই রুমটি অগোছালো থাকে। আমরা লক করে বাইরে যাই, আর চাবি শুধু আমাদের দুজনের কাছেই। তাই অন্য কারো পক্ষে সম্ভব না রুমে এসে রুম অগোছালো করবে। আর এসব সহ্য করতে না পেরে মেসের বড় আপুদের কাছে সব শেয়ার করি। প্রথমে আপুরা কিছু বলতে চায়নি। অনেক জোরাজুরির পর বলল যে আমাদের রুমে যারাই থাকতে আসে তারাই কিছু না কিছু প্রবলেম ফেস করে, কিন্তু এর কারণ আজও কেউ জানে না। আপনার কাছে ঘটনাটি কতটা বিশ্বাসযোগ্য লেগেছে জানি না, কিন্তু ঘটনাটি সত্য। আর আমাদের এখন অবধি তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি। এখন আমরা এই রুমে বসে আপনাকে ইমেল করছি,
আর আগামী মাসে আমরা মেসকে পাল্টাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কোনো ক্ষতি না হয়। এই ছিল ঘটনা। ভালো থাকবেন। লিখেছেন আতিয়া সঞ্জিদা হিমু, বগুড়া থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ হিমু আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের সবারও আমাদের এই ঘটনাটি ভালো লেগেছে। বসে রয়েছে, আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আজিম, এবং আজিম একটা ঘটনা বলবেন এই চট্টগ্রামেরই কোনো একটা বাসা নিয়ে। এবং আজিম, আপনি আপনার বাসাটা কোথায় একটু আমাকে আগে একটু যদি বলতেন যে চট্টগ্রামের কোন জায়গায় আপনার বাসাটা? রাসেল ভাই, এটি চট্টগ্রামের লালখান বাজারে একটি বাসার ঘটনা। জি, হয়তো অনেক আগের ঘটনা। শুনি আমরা ঘটনাটা। হ্যালো লিসেনার্স, দিস ইজ মানাজির হাসান আজিম, বা আমি হালিশহর থেকে এসেছি। ওকে। তো এই ঘটনাটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে, এবং এই ঘটনাটি আমার আম্মুকে বলেছেন আমার আম্মুরই একজন কাকি। সো সম্পর্কে উনি আমার নানি হয়, এবং ঘটনাটি আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। ওনারা লালখান বাজারে থাকতেন একটা দোতলা বাসায়। তো আমি ঘটনাটি যাওয়ার আগে আমি বাসাটি বিবরণ দিয়ে নিই একটু। বাসাটি ছিল 2টি বেডরুমে একটি বাসা, একটি মাস্টার বেড ছিল এবং একটি ছোট রুম ছিল, যেখানে আমার নানির 3 মেয়ে, অর্থাৎ আমার খালামণি 3 জন, ওনারা লেখাপড়া করতেন। তো ওই রুমের অপোজিটে রান্নাঘর ছিল, এবং রান্নাঘরের ভিতরে একটি রুম ছিল যেখানে ওনাদের কাজের বুয়া থাকতেন। আচ্ছা। তো আমার নানা দেশে থাকতেন না, হি ওয়াজ সেটেলড ইন ইরাক ফর হিজ জব। সো উনি বছরে একবার আসতেন চিটাগাঙে তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। আচ্ছা। সো উনি আসতেন বেসিক্যালি ডিসেম্বরের দিকে, আর ডিসেম্বর থেকে উনি জানুয়ারিতে ব্যাক করতেন ইরাকে। সো প্রতি বছরের মতোই উনি ওই বছরেও জানুয়ারিতে চলে গেলেন তার ভ্যাকেশন কমপ্লিট করে। তো বলে রাখা ভালো, ওই বাসার ছাদটি খুব সুন্দর ছিল। আচ্ছা, ছাদটি অনেক বড় ছিল এবং ডান দিকে একটি বাগান ছিল। তো ওই বাসায় মোটামুটি সবাই বাগানের প্রতি খুব একটা দুর্বলতা ছিল। তারা ফুল ফল গাছ লাগাতেন, এবং সেখানে তার পাশেই একটু বসার সুন্দর জায়গা ছিল। সেখানে প্রায় সময় তারা পুরো ফ্যামিলি মিলে আড্ডা দিতেন মাঝে মাঝে। এবং যখন আমার নানা দেশে আসতেন তখন উনি ওখানে বসে রেডিও শুনতেন, কারণ তখন তো টেলিভিশনে খুব একটা প্রচলন ছিল না। সো বেসিক্যালি ম্যাক্সিমাম লোকই তাদের টাইম পাস করার জন্য রেডিওটা প্রেফার করতেন বেশি। তো অনেক আগে থেকে অ্যাকচুয়ালি বাসাতে ছোটোখাটো ঘটনা ঘটতো, খুব ভয়ঙ্কর কিছু না। যেমন রাতের বেলা যখন ওনারা ঘুমোতে যেতেন তখন ওনারা লাইট অফ করে যেতেন, বাট প্যারেন্টলি যখন ওনারা সকালে উঠতেন ফজরের নামাজ পড়ার জন্য তখন দেখতেন যে রুমের লাইট জ্বালানো। আচ্ছা। সো খুব উইয়ার্ড কিছু ঘটনা ঘটতো, বাট ভয়ঙ্কর কিছু ঘটতো না। আচ্ছা। তো একটি ঘটনা ঘটলো যেদিন আমার নানা ইরাকে ব্যাক করলেন তার পরের দিন। তো তখন রাত 10টা বাজে। আমার নানি আমার 2 খালামণিকে নিয়ে মাস্টার বেডে ঘুমোতে গেলেন। তো আমার এক খালামণি জেগেছিলেন কারণ ওনার এইচএসসি এক্সাম ছিল। সো উনি প্রিপারেশন নিচ্ছিলেন, লেখাপড়া করছিলেন। আচ্ছা। সো উনি লেখাপড়া কমপ্লিট করে অ্যাট অ্যারাউন্ড 12 or 1 AM এর দিকে উনি ঘুমোতে চলে গেলেন, এবং উনি রুমের দরজা বন্ধ করে লাইট ফ্যান সব অফ করে উনি ঘুমোতে চলে গিয়েছিলেন। আচ্ছা। তো ঘুমোতে যাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর ওই বাসা বুয়া, যিনি ওই রান্নাঘরের রুমটিতে থাকতেন, উনি পানি পান করার জন্য ডাইনিং রুমে এলেন। তো যখন উনি এলেন তখন দেখলেন রুমের দরজা খোলা। আচ্ছা। এবং লাইট অন করা, ফ্যান অন করা, ও সবচেয়ে উইয়ার্ড যে বিষয়টি ছিল সেটি ছিল ওই রুমে প্রচণ্ড বাতাস ছিল। আচ্ছা। ইভেন ইফ জানালা সব বন্ধ ছিল, বাতাস আসার কোনো ওয়ে ছিল না, এবং অন্যান্য রুমেও খুব একটা বাতাস ছিল না, কিন্তু সেই রুমটিতে প্রচণ্ড বাতাস ছিল। এবং ওখানে যে নোটসগুলো ছিল, বইপত্র যেগুলো ছিল, সব এলোমেলো হয়ে যাচ্ছিল। আচ্ছা।
তো এটি দেখে ওই বুয়াটি খুব ভয় পেয়ে যায়। আচ্ছা। উনি সাথে সাথে মাথায় বেঁধে দরজায় নক করলেন। তো তখন আমার নানি একটু অবাক হলেন যে এত রাতে কে নক করতেছে। তো দরজা খুলে উনি দেখলেন বুয়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলতেছিলেন যে আপা, ওই রুমের দরজা খোলা, লাইট ফ্যান সব অন করা এবং প্রচন্ড বাতাস। তো বলে রাখা ভালো, আমার নানি খুব সাহসী মহিলা ছিলেন, কারণ ওনার হাজবেন্ড ছিল না দেশে, উনি একাই 3 মেয়েকে উনি বড় করতেছিলেন। সো লেখাপড়া সবকিছু ওনার দায়িত্ব ওনার কাছেই ছিল। সো উনি অনেক সাহসী ছিলেন। সো উনি এটাকে কোটা পাত্তা দিলেন না। তো উনি অনেকটা হেসে হেসে রুমের কাছে গেলেন। তখন দেখলেন যে দরজা আসলে খোলা আচ্ছা। এবং লাইট অন করা, ফ্যানও অন করা, বাট বাতাস থেমে গিয়েছিল, বাতাস ছিল না। এবং উনি একটা উইয়ার জিনিস লক্ষ্য করলেন, সেটি হলো না বাসার টেবিলের উপর বইগুলো খোলা অবস্থায় ছিল, অ্যাজ ইফ এখানে কেউ লেখাপড়া করতেছিল। তো এটা দেখো আমার নানি খুব একটা ভয় পাননি। উনি উল্টা আমার খালামণিদেরকে ঘুম থেকে জাগিয়ে, আমার যে খালামণিটা লেখাপড়া করতেছিল, তো ওনাকে বকাবকি করতেছিলেন যে তুমি লেখাপড়া করলা, তুমি বইপত্র গুছিয়ে নিবা না, লাইট ফ্যান অফ করবা না। তো আমার খালামণি বলতেছিল আম্মু আমি সবকিছু বন্ধ করেছিলাম, আমি আমার লাইট ফ্যান সব অফ করেছিলাম, ইভেন আমি দরজা লক করেছিলাম, আমার এখনো মনে আছে। তো এটা শুনে আমার নানু একটু মানে অবাক হলেন। বাট তখন রাতে আর ঘটনাটি উনি আর বেশি বাড়েনি, ঘুমোতে চলে গেল। তো এর পর দিন যে ঘটনাটি ঘটেছে, অ্যাকচুয়ালি এটাই মানে সবচেয়ে ভয়ঙ্কর ওনার লাইফে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তো এর পর দিন ওনাদের একটা বিয়ে অনুষ্ঠান ছিল, এবং ওনারা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য সবাই পুরো ফ্যামিলি চলে গেলেন। তো সন্ধ্যার পর আমার নানি জাস্ট বাসায় ব্যাক করলেন, আমার 3 খালামণি বিয়ের অনুষ্ঠানে স্টে করলেন এবং বাসায় কাজে বুয়া ছিল না। আচ্ছা। তো ব্যাক করার পর উনি খুব টায়ার্ড ছিলেন, তখন রাত 10টা বা 11টা বাজে। তো উনি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের রুমে বইপত্র নিয়ে উনি গল্পে পড়া শুরু করলেন। তো হঠাৎ করে উনি দরজা বন্ধ করেছিলেন। তো হঠাৎ করে উনি ডাইনিং রুম থেকে কাঠের চেয়ার নাড়াচাড়া করলে যে আওয়াজটা হয়, ওইরকম একটা আওয়াজ শুনলেন। তো উনি একটু অবাক করলেন, কারণ বাসায় কেউ ছিল না। তো উনি মাস্টার বেডের দরজা খুলে যা দেখলেন তার মানে এরকম যে উনি একটা মেল শেপ একটা ছায়া মূর্তি দেখলেন, এবং সেটার কোনো কিছুই ছিল না, অ্যাকচুয়ালি চোখ না কান কিছুই ছিল না, জাস্ট একটা ছায়া, কিন্তু এটা মেল, ওটা ছেলের বডি, এটা বোঝা ছিল। এবং সেই ছায়া মূর্তিটা ছাদের দিকে ইশারা করে নিমিষে গায়েব হয়ে গেল, মানে 1 বা 2 সেকেন্ডের মধ্যে, বেশিক্ষণ ছিল না। তো আমার খালামণি এটা খুব একটা সিরিয়াসলি নেন, উনি একটু অবাক হলেন, বাট উনি মনে করছিলেন উনি অনেক টায়ার্ড ছিলেন, সো হয়তো বা উনি ভুল দেখছেন। সো উনি তারপরেও উনি জিনিসটা শিওর হওয়ার জন্য উনি ছাদের দিকে রওনা দিলেন। তো ছাদে যখন উনি গেলেন তখন দেখলেন যে ছাদের তালাটা খোলা। উনি নিজে তালা মেরেছিলেন, বাট গিয়ে দেখলেন তালাটা খোলা। তো উনি এখন মোটামুটি কনফার্ম হয়ে গেলেন যে বাসায় চোর ঢুকছে। তারপরে উনি মানে সুপার ন্যাচারাল কিছু চিন্তা করতেছিলেন না, ওই ধরে নিয়েছিলেন যে বাসায় চোর ঢুকছে সামহাও, এবং বাসার আশেপাশে আছে এবং ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো উনি একটা টর্চ লাইট নিয়ে অনেক ছাদে প্রবেশ করলেন, তখন রাত 12টা বাজে। তো প্রবেশ করার পর উনি আগে বাগান দিয়ে স্টার্ট করলেন। উনি বাগানের দিকে গেলেন, সব জায়গায় দেখলেন, উনি কিছু দেখলেন না, মানে কোনো কিছু পেলেন না। তারপর উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে বসার জায়গা থেকে চলে আসলেন। তো ওইখানে এসে উনি যা দেখলেন, একটা পুরুষ মানুষ, এবং সে অপোজিট দিকে মুখ করে বসেছিল, আমার নানুর অপোজিট দিকে মুখ করে বসেছিল। তার গায়ে এটা সোয়েটার ছিল, মাফলার ছিল, এবং এটা মাঙ্কি ক্যাপ ছিল, এবং সবগুলো আমার নানার, যতগুলো ড্রেস ছিল সবগুলো নানার। এবং যিনি ইরাকে ছিল ওই টাইমে, কারণ এর আগের দিনে 2 দিন আগে উনি ইরাকে চলে গিয়েছিলেন। তো ওনার ড্রেস পরে রেডিও হাতে নিয়ে উনি অপোজিট দিকে মুখ করে উনি বসেছিলেন এবং মাথা নাড়াচ্ছিলেন। রেডিওতে কোনো সাউন্ড আসতেছিল না, বাট উনি মাথা নাড়াচ্ছিলেন। তো এটা দেখে আমার খালামণি একটু ভয় পেয়ে গেল। তো এখানে একটা ইটের ডলা ছিল। তো আমার নানু ইটের ডলাটা নিয়ে আস্তে আস্তে আগাতে শুরু করলেন।
তাকাতে শুরু করে উনি যখনই বললেন যে কে আপনি, তো তখনই উনি দেখলেন যে ওই মানুষটি পুরোপুরি মাথাটা কি বলবো 360 অ্যাঙ্গেলে ঘুরিয়ে, ইভেন বডিটা স্ট্রেচ ছিল, বডিটা নড়ায়নি, 360 অ্যাঙ্গেলে উনি মাথাটা ঘুরিয়ে বলতেছেন যে কেমন আছো, এবং সবচেয়ে অবাক করার বিষয় সেই চেহারাটি ওনার হাজবেন্ডের ছিল, আচ্ছা, যিনি ইরাকে অবস্থানরত। সেটি দেখে আমার নানু আর নিজেকে সামলাতে পারেনি, উনি কোনো রকমে চেঞ্জটা রেখে উনি দৌড় দিলেন এবং নিজের বাসায় এসে শেষ হয়ে পড়ে গেলেন। আচ্ছা। তো এরপর দিন ওনার যখন জ্ঞান ফিরলো, তো তখন উনি দেখলেন উনি ওনার বেডরুমে শুয়ে আছেন এবং আমার খালামুনিরাও চলে এসেছেন বাই দিস টাইম, এবং ওনার কাজের বউটা ছিলেন। তো কাজের বউটা ওনাকে সেন্সলেস অবস্থা পেয়েছিলেন যখন উনি ফজর নামাজের পর কাজ করতে এসেছিলেন তখন। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনার কি হয়েছে আপা, তো তখন উনি সবকিছু বললেন, সবার সাথে শেয়ার করলেন। তো এখন উনি এই জিনিসটা অবাক হয়ে উনি বাড়িওয়ালার কাছে ঘটনাটা সবকিছু বললেন এবং অনেক ফোর্স করলেন যে আসলে এবং কেন হচ্ছে আমাদের বাসায়, কি কারণটা কি। তো তখন বাড়িওয়ালা অনেক ফোর্স করার পর উনি বললেন যে এ বাসাটি গত 10 বছর ধরে খালি পড়ে আছে এবং ওনারা এ বাসার ফার্স্ট ভাড়াটিয়া। এই বাসাটিতে আগে কেউ ছিল না, বাড়িওয়ালারা আমেরিকায় ছিলেন, ওখানে সেটেল ছিলেন, এবং 3 বছর আগে ওই বাসা থেকে একটি লোকের লাশ পাওয়া গিয়েছিল এবং লোকটি কোনো পরিচয় পাওয়া যায়নি। ওরা অনেক খোঁজা খুঁজছেন ওই লোকের পরিচয়, ফ্যামিলি, বাট কাউকে খুঁজে পাননি। তো খুঁজে না পাওয়ার কারণে ওনাকে মানে বেওয়ারিশ হিসেবেই দাফন করে দেওয়া হয়েছিল এবং তখন থেকেই ঘটনাটি ওদের সাথে ঘটতেছিল। এবং বেসিক্যালি ওই লোকটি যারা ওই বাসায় অনুপস্থিত তাদের বেশ ধরে মানুষদেরকে মানে ভয় দেখাতো আর কি, এবং বিভিন্ন বাসায়, এবং শুধু ওই বাসায় না, মানে আশেপাশে পরিচিত মানুষের মতন করে সেজে সে বা পরিচিত মানুষের রূপে সে অন্যদের ভয় দেখালো। আচ্ছা। তো এরপর উনি হুজুরের কাছে গেলেন, দোয়া দুরুদ পড়লেন। তো এরপর থেকে আর কোনো ঘটনা ঘটে, ওনারা বাসাটি খেয়ে দিয়েছিলেন, ওরা অন্য জায়গায় শিফট হয়ে দিয়েছিলেন। ওকে, তো এই হলো আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব। একটা ছোট্ট অডিও ক্লিপ রয়েছে, আবার সেটাতে যাবো, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মনির, আমি মিশরের প্রবাসী। আপনার অনেক পুরো লেসন আমি 2010 থেকে আপনার প্রোগ্রামটা শুনছি। আজকে আমি একটা ঘটনা আপনাকে শেয়ার করবো। এই ঘটনাটি আমার সাথে ডরিয়ে যাওয়া, জানি না কে কিভাবে দিবে। রাসেল ভাই, যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি, একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে। আমি একদিন শনিবার দিন অফিসে যাবো না, ভাবলাম যে যাবো না, শরীরটা খারাপ লাগতেছে। তো আমি যখন অফিসে যাই নাই, আমার সাথে আরো 2 জন রুমমেট ছিল, ওরা চলে গেছে। এখানে আমাদের কোম্পানি গাড়ি আছে, সেই গাড়িতে আমাদের এখান থেকে নিয়ে যাবে। আবার 30 মিনিট লাগে আমাদের অফিসে যেতে। তো যাই হোক, সবাই কাজ শুরু করছে। আধা ঘন্টা পরে আমার যে বস, উনি জিজ্ঞেস করলো আমাদের এক রুমমেটের কাছে যে আজকে কি বডির আসে নাই। তো সবাই বললো ওকে তো গাড়িতে দেখি নেই। তো আমার রুমমেট ছিল, ও বলছে আসে নাই অফিসে। কেন আসে নাই? বললো যে অসুস্থ। তো বললো যে কাজের খুব চাপ, ও কেন আসে নাই। তো তারপরে আধা ঘন্টা পরে দেখলাম আমি গেলাম। আমি তো অসুস্থ বাসায়। তো আধা ঘন্টা পরে তারা আমাকে দেখলো আমি নাকি কাজ করতেছিলাম, আমি তার সাথে কথা বলতেছি না। আধা ঘন্টা পরে গেলাম, তখন আমাকে সবাই জিজ্ঞেস করলো তুমি কেন আসো নাই। তো এই দেশে আরো মিয়ার কয়েকটা মেয়ে ছিল, আমাকে তারা বললো ইন্তা মুশকিল ফিট। আমি বললাম যে মাফিস মুশকিল। আমি বললাম যে না, আমার কোনো সমস্যা নাই। ওরা বললো যে আমার তোমার কি হয়েছে? না, আমি সমস্যা নেই। তো আমাকে জিজ্ঞেস করলো ইন্তা তাবেল। আমি বললাম মাফিস তাবেল, আমি কোনো অসুস্থ না, আমি ঠিক আছে। তো কেন আসো নাই? আধা ঘন্টা লেট করতে পারো? তাই বললাম যে এমনি আগে দিন ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। যাই হোক, রাসেল ভাই, এই পরের ঘটনা শুরু হলো। আমার সাথে যখন টুবাবেজার আসে, কথা বলে আমি নাকি ওদের সাথে খারাপ ব্যবহার করি। তো এক পর্যায়ে আমি দেখ টুবাবেজের গায়ে হাত দিছি, আমাদের চেম্বারে নিয়ে গেল। তুমি কেন গায়ে হাত দিলে লেট করে আসতো? আবার টুবাবেজের সাথে কেন তখন তুমি করলা? তুমি চলে যাও, তোমার তখন লাগবে। আমি ওখানে কি করলাম, একটা সিজার দিয়া আমার যে বস ছিল ওনাকে মেরে দিলাম। আমি ওনার চিকেনটার প্যানে ঢুকিয়ে দিলাম, ওনাকে নিয়ে হাসপাতালে আমাকে ধরে রাখলো। তো ধরে রাখার পরে রাতুল ভাই সবাই আমাকে ধরে রাখলে পরে
আমাকে এখানে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। তারপরে পুলিশে আমাকে বেঁধে অনেক পিটালো, আমি ওখানে নাকি মারা যাই। কিন্তু আমি ওখানে নাকি মারা যাই এ কথা সবাই জানে যে আমি ওই পুলিশে আমাকে অনেক মেরেছে, আমি পরে মারা যায়। তো আমার ডেড বডি পোস্টমর্টমের জন্য আমাকে পোস্টমর্টম পাঠালো যে ওকে অনেক মেয়েরা মারা হয়েছে, পিটানো হয়ে মারা। আমাদের যে রুমম্যান, আমাদের যে রুমম্যান যে পড়ছিল, ও একটা দুইটার পোলা ছিল আমাদের রুমে। ও আসে দেখে কি আমি বাসায় শুয়ে আছি, তো আমাকে জিজ্ঞেস করো তুমি অফিসে যাও নাই, তুমি এখানে কেন? তাই বলো আমি তো অসুস্থ, আমি অফিসে যাই নাই। তাহলে যে কি হয়েছে রুম অফিসে কি হয়েছে এগুলা, মানে ওরাও আমাকে দেখে আমার তাকে চমকে গেছে যে ওরাও কিছু মানে আমার কাছে লুকাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তো ওরা বললো যে ওরা আমার সাথে রুম থেকে বেরিয়ে গেছে। রুম থেকে বেরিয়ে আমাদের অফিস বাসা এক এলাকায় থেকে ওরা তো বসের কাছে যায়, এই ঘটনা খুলে বলতে পারে ওরা আসছে আমার বাসায়। তো রাসেল ভাই আমি জানতে পারলাম যে আমার বসের খুব অসুস্থ ছিল এবং ওনাকে ব্যান্ডেজ করানো হলো, এবং রাত্রে উনি বাসায় আসলেন। আসার পরে উনি অসুস্থ অবস্থায় ব্যান্ডেজ করা, রাত্রে ঘুমানো গেলেন। সকালে দেখলাম কোনো ব্যান্ডেজ নাই, কিছু নাই, ওনার গায়ে প্রচন্ড জ্বর। তো কেউ ধরতে পারো প্যাকের একটা ওজন নিল, ওজনের বলে যে এরকম খারাপ একটা চিজ ছিল ওই এলাকায়। একটা চিজ আমি আজকে অফিসে যাই নাই, ওনাকে আমার যে বস ছিল ওনার উপরেই টার্গেট করেছে। তো যাই হোক, যেমনি হোক উনি বেঁচে গেলেন, আল্লাহ ওনাকে বাঁচিল। এরপর থেকে আমাকে খুব ভয়ে আমার সাথে কথা বলে না, আমাকে সব সন্দেহ করে। পরে এখন যে আমি কোনো চাকরি করতে পারি না রাতুল ভাই, আমি চাকরিটা ছেড়ে অন্য জায়গায় চলে আসি। তো এখন আর কিছু হয় নাই, আমার বসের সাথে একটা তাবিজ তুমি দিচ্ছি অনেক বলছে। এই ছিল আমার ঘটনা। নিশ্চয় আমার সাথে অনেক ঘটনা আছে, আমি ওগুলো আপনার কাছে শেয়ার করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমরা এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রামের আরো একজন অতিথি জুয়েল। আমরা চলে যাব জুয়েলের কাছে। জুয়েল এর আগেও যখন আমরা কক্সবাজারে শো করেছিলাম তখন, এবং এর আগে যখন চট্টগ্রামে শো করেছি তখনও তিনি আমাদের সাথে পার্টিসিপেট করেছিলেন, এবারও এসছেন। তবে জুয়েলের ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলে আপনার ঘটনাটা শুরু করবেন। হ্যালো লিখতেরার, আমি আইউ জুয়েল ফ্রম চিটাগং। থ্যাংক ইউ রেডি ফুর্তি এবং দুতেছেন যে জুয়েল আসার জন্য। যাই হোক, আমার ঘটনাতে চলে যাই রাসেল ভাই। জি, ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে আমি এখন যে জায়গায় একটা করি, ওর বাসা চাপলা আবাসিকেই, সো ওখানকারই। সো ফার্স্টে বলে রাখি যেটা সেটা হচ্ছে চট্টগ্রামে চাঁদগাঁও আবাসিকে কিন্তু কিছু রুটে মানে হওয়ার কিছু প্রবলেম আছে কিছু গাড়িতে। সেটা হচ্ছে হয়তো কিছু 9 নম্বর রুট বা 13 নম্বর রোডে। সো আমার ভাইয়া দেখা ছিল, সো ট্রান্সফারে চট্টগ্রামে চলে আসি। সো তারপর আমরা বাসা খুঁজতে থাকি, মানে বড় বাসা লাগবে সেই হিসেবেই। তো আমরা চাপলা আবাসিকে 8 নম্বর রোডে বাসা নেই। 8 নম্বর রোডে বাসা নিয়ে ওখানে একটা বাসা পাই। আমি বাসা নাম্বারটা বলছি না আপাতত প্রবলেমের কারণে। তো আমরা উঠে যাই, তখন তার কিছুদিন পরে ঈদ ছিল। তো সে কারণে ভাইয়া আর আমি একাই উঠি, আপুরা সবাই বাড়িতেই ছিল কক্সবাজার। নতুন বাসে উঠলাম। তারপর আমরা কিছু মানে আমি যেহেতু হরর বিষয়তে আগে থেকে একটু ছিলাম জড়িত, তো সে বিষয়ে কিছু কিউরিওসিটি থাকে। সো বাসায় গিয়ে প্রথম যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমি আমার রুমে শুয়েছিলাম। সো দেখি রান্না করতে কি কিচেন রুমে একটা শব্দ হচ্ছে, কেউ হাঁড়ি পাটি লাগছে অথবা কেউ কিছু জিনিস ধোয়াপালা করছে, এই ধরনের কিছু শব্দ আসতো। সো আমি ফার্স্টে ইগনোর করতাম, কারণ হয়তো হতে পারে পাশের বাসা থেকে হতে পারে, সেই হিসাবে খুব একটা খেয়াল করতাম না বিষয়গুলা। তো যতদিন যাচ্ছে মানে দেখলাম বিষয়গুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, শব্দটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। পরে একদিন শুয়েছিল, হঠাৎ করে খুব জোরে আওয়াজ হলো। তো আমি উঠে গিয়ে দেখলাম মানে আওয়াজটা কিসের হলো, রান্নাঘর থেকে হলো যেহেতু। তো উঠে গিয়ে রান্নাঘরের পাশে যাওয়ার সাথে সাথে দেখি আওয়াজটা বোধহয় হয়ে গেল। তো একটু খটখা লাগে, তারপর আবার চলে আসি। আবার রুমে যখন চলে আসি ঠিক তখনই দিকে আবার শুরু হয় আওয়াজটা। পরে পাশে আবার গেলাম, গিয়ে জানালাগুলো চেক করলাম হয়তো পাশের বাসা থেকে আসছে কিনা, তাও দেখি না। প্রত্যেকদিন যেটা হচ্ছে, তারপর বুঝতে পারলাম কিছু একটা সামথিং ওয়াজ রং।
তো পরে আমি চিন্তা করলাম এখন তো বলতে পারছি না কাউকে, কারণ একটা ক্লু দিয়ে তার কাউকে বিলিভ করা যায় না, জানানো যায় না বিষয়গুলা। তো পরে দেখি টাকার হোক, এটা চিন্তা করে বসে রইলাম। পরে আমি যেটা নেক্সট ক্লু যেটা পেলাম সেটা হচ্ছে ডাইনিং প্লেসের যে বেসিনটা থাকে সেটাতেই। সেটাতে দেখি আপনার বেসিনটা খুব অপরিষ্কার থাকতো সবসময়। হয়তো ধরেন কেউ পেস্ট ফেললে যে একটা সাদা ধরনের আবরণ থাকে, থুতু ফেললে যে ধরনের একটা আবরণ হয়, ঠিক সেম ওই ধরনের। তো ওটা পরিষ্কার করতে বেসিনটা কোথায় ছিল? ডাইনিং প্লেস থেকে। আচ্ছা। সো তো এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। তো আমি পরিষ্কার করতাম ব্যাপারটা, কিন্তু একটু পরে গিয়ে দেখে আবার হয়ে গেলো, এর সাথে খেয়ে চাই। সো এটা ফেমাস থাকেন। তো তারপর থাকতো যেটা খুব অবাক করছিল সেটা হচ্ছে আমি একদিন বাসায় গেলাম কাজ ছেড়ে, একাই ছিলাম। বাসায় দরজাটা খুলে দেখি দরজার সামনে অনেক ছোট ছোট চুল, ছোট ছোট কিছু চুল ছিল। সো আমি বিষয়ে কারণ বাসায় কোনো ফিমেল মেম্বার ছিল না, আমি আর ভাইয়া ছিলাম, তো চুলগুলো আসার কোনো প্রশ্নই আসে না। সো আমি কি করলাম, যেহেতু আগে থেকে প্রবলেমগুলো ফেস করতে বললাম থাক কিছু রেখে দিই আর পুরোটা পরিষ্কার করে রাখলাম। তো এটা ছিল আসলে পরে যেটা নেক্সট মানে 100% শিওর হলাম যে এখানে কিছু একটা আছে। সেটা বলে একদিন রাতে আমি শুয়েছিলাম মানে আমার রুমে, আমি একটু ডার্কেই থাকতে পছন্দ করি। তো আমার রুমে লাইট অফ করে রাতে মাঝরাত হবে সময়টা, শুয়েছিলাম, পাশের রুমের লাইটটা অন করে আর কি। তো আমার পর্দা দেওয়া ছিল, হঠাৎ করে দেখি একটা শেডো আমার রুম পার করে গেল। বাট সময়টা হয়তো হবে 5 থেকে 6 সেকেন্ড। আমি শক ছিলাম, দেখেছিলাম, বিকজ চিন্তা করছিলাম যদি হ্যালুসিনেশন হয় তাহলে হয়তো 2 থেকে 3 সেকেন্ড হতে পারে, এটা হুট করেই চলে যায় এইসব ব্যাপারগুলো। বাট 5-6 সেকেন্ড অনেক সময়, আমি যেটা বুঝতে পারি আর কি। আমি বুঝতে পারলাম হ্যাঁ অবশ্যই কিছু একটা আছে বাসায়। চিন্তা করলাম ভাইয়াকে বলা দরকার। এটা কিন্তু ঈদের পরে ছিল, ঈদের পরে আসার পরে ব্যাপারটা বুঝতে পারলাম। তারপর দিন ভাইয়া সকালে আসলে আমি ভাইয়াকে বলি, ব্যাপারগুলো খুলে বলি, ভাই এই ধরনের কিছু প্রবলেম ফেস করছি। তো তখনই বিষয় অবাক করলো ভাইয়া বললো আমি কিন্তু বিষয়গুলা মানে ফেস করছি তোর মতো, এই ধরনের সবার ক্ষেত্রে কথা বলে আসলে। আচ্ছা। তারপর ভাইয়া বলে তুই ভয় পাবি বলে আমি তোকে জানিনি ব্যাপারগুলা, কিন্তু আমি এই বিষয়গুলো ব্যাপারগুলা ফেস করছি। তারপর আমি আবার বাসার দারোয়ান থেকে জিজ্ঞেস করলাম তারপর এখানে কিছু হয়েছে কিনা, এই ধরনের ইনভেস্টিগেশন করলাম। তিনি বললো না, বাট পাশের বাড়ির দারোয়ানও কিছু জানে না বললো। বাট তিনি একটা কথা বললো, সেটা হচ্ছে কি আমরা যে ফ্ল্যাটে উঠেছিলাম সেখানে ভাড়াটিয়ারা খুব একটা দিনে আসতে করে না, হয়তো 3 মান্থ 2 মান্থ ঠিক এই ধরনের। এটাই ছিল ঘটনা আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট যে অতিথি আছেন তার কাছে, রাকিবের কাছে আমরা যাব। অ্যান্ড রাকিব, আপনি একটু বলবেন কাইন্ডলি আপনি কোথা থেকে এসেছেন? আসসালামাইকুম রাসেল ভাই। হ্যালো রিসিলার্স, আমি এসেছি চিটাগাং ফ্রিপোর্ট থেকে। চলে যাই আপনার ঘটনায়। জি রাসেল ভাই, থ্যাংক ইউ। আজকে স্পেশালি একটা পর্ব ফ্রাইডে দ্য 13 পর্বটা অ্যাকচুয়ালি চিটাগাংয়ে হচ্ছে, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা ঘটনায় চলে যাই। জি রাসেল ভাই, ঘটনাটা হয়েছিল আমার একটা বড় ভাইয়ের সাথে। তো বড় ভাইটা বাসার একটু বলে নিই, হালিশহর, সাউথ মিডল হালিশহর 2 নং সেট। তো ঘটনাটা সে আমাকে যেভাবে বলছিল, তার একটা ফুফাতো ভাই ছিল, নাম ছিল কাজল নামে। তো আমরা জানি যে বন্দরে একটা CNF নামে একটা কোম্পানি আছে, তো সে ওই জায়গায় জব করতো। আমার কোনো নাম না বলে ঘটনাটা বলে ফেলি। জি রাসেল ভাই, তো ঘটনাটা হয়েছিল যে সে CNF জব করতো, ওখানে কাজটা এরকম যে ট্রাকে কিছু মানে বাট থাকতো, প্রোডাক্টগুলো যদি কমপ্লিট হয়ে যেত তাহলে সে ওগুলো বের করে দিত, তার ওগুলো লিস্ট করা হইতো আসলে। তো সে লিস্ট করার জন্য তাকে অনেক টাইম নিতে হয়েছে। তো সে একসময় ফ্রি থাকতো, সে জন্য বাসায় আসতো রাত করে। তো বাসায় আসার সময় তার সাথে মানে কখনো কোনো ঘটনা ঘটে নেই। তো একসময় একদিন রাতে সে বাসায় আসতেছিল, আনুমানিক তখন 11টা থেকে 12টা হবে। তো সে সময় সে একটা রিক্সা পেলে আসার সময় অ্যাকচুয়ালি জায়গাটা ছিল ক্রসিং, একটা জায়গার নাম সরকরা ক্রসিং জায়গাটার নাম। তো সেই আসার সময় রিক্সাওয়ালাকে উঠলো, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছিল যে এখানেতে এখন তো কোনো রিক্সা নাই, তো আপনি এত রাতে রিক্সা চালাচ্ছেন কেন? তো রিক্সাওয়ালা কোনো মানে তাকে রেসপন্স করলো, মানে কোনো সাউন্ড তাকে বললো না। তো একসময় সে একটু মোটামুটি অদ্ভুত হলো, 3-4টা কোশ্চেন করলো তাকে।
তো সে কোনো রিপ্লাই দিল না। তো তার কাছে ব্যাপারটা নর্মালি মনে হলো যে হয়তো করলো, কথা বলতেছে না, শুনতে পাচ্ছে না বা প্রবলেম আছে। তো সেই জন্য সে মোটামুটি ওখান থেকে আসতেছিল। আসার সময় রিক্সাওয়ালা হঠাৎ করে বলতেছে, আচ্ছা আপনি তো 11টা করে তো আপনি আমার ওখানে যাবেন তাই না? তো সে ব্যাপারটা শুনে একদমই অবাক হয়ে গেল যে হঠাৎ এই ব্যাপারটা সে কীভাবে জানলো, মানে খুবই তার কাছে একটা মানে অদ্ভুত লাগলো। তো তারপর সে বাসায় আসলো কোনো কিছু মনে না করে। তো এক সময় সে 1টা বাজলো, ওই সময় ঘুমটা ভাঙলো দরজার নক শুনে। তো নক শোনার পর সে বাহির আসার পর সে যেটা দেখলো, ওই রিক্সাওয়ালাটা তাকে নিতে আসার পর সে দেখে একটু অবাক হলো। তো সে সাথে গেল, যাওয়ার পর রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছে যে আপনাকে তো আমি আসতে বলিনি, আপনি কেন আসছেন? তো বলতেছে যে আপনি যাবেন, আপনার জন্য আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম। তো সে ওখানে যাবে, রিক্সা যাচ্ছে। তো রিক্সাটাতে কোনো মানে সাউন্ড আসতেছে না। আসার পর তার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত মনে হলো। তো অদ্ভুত মনে হওয়ার পর সে কোশ্চেন করতেছে আপনার বাসা কোথায়, আপনি কি করেন, তারপরে আপনার ছেলে মেয়ে কী করে। তো কোনোই সাউন্ড আসতেছিল না। তার কাছে ব্যাপারটা তখন একটু ভৌতিক মনে হওয়ার কারণে সে আর কোনো কথা বললো না, তাড়াতাড়ি সে তার কর্মস্থলে চলে যাবে। তো সে তার কর্মস্থলে যাওয়ার পর রিক্সা থেকে নামার পর যে কাহিনিটা হলো যে তার একটা নর্মাল মোবাইল ফোন ছিল। মোবাইল ফোনটা টর্চ লাইট অন করে সে একটা টর্চ লাইটটা মুখের ভিতর নিয়ে সে মানিব্যাগ থেকে টাকা বের করে দিচ্ছিল। হঠাৎ করে টাকা বের করে সে যখন তাকালো, এখানে যে কাহিনীটি ঘটলো যে তার সামনে কোনো মানে লোক তো দূরে কথা, সামনে কোনো গাড়ি ঘোড়া এরকম কিচ্ছু ছিল না। অ্যান্ড যে টাইমটার ঘটনাটা ঘটছিল ওই এটুকু টাইমের ভিতরে ওখান থেকে রিক্সাওয়ালাটা কখনোই সামনে যেতে পারবে না। তো এখানে ঘটনাটা এটুকুই ছিল। তো এরপর সে ভয় পেয়ে দৌড় দিয়ে সে তার কর্মস্থলে গিয়ে পুরোটাই অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হওয়ার পর সেখানে লোকজন তাকে জিজ্ঞেস করে যে আসলে কী হয়েছিল যখন সুস্থ হয়েছিল। তো সেখানে লোকজন তাকে পরবর্তী এটা তাকে জানায় যে আসলে এরকম হয়েছিল। তো সেখানে পুরনো কর্মকর্তা যারা ছিলেন তারা বলতেছে যে আসলে আপনি যে জবটা করেন, তো এখানে যে এই পোস্টে যে জবটা করে তার সাথে রেগুলারলি এই কাহিনী যে হয়, আসলে মানে বাস্তবে বুঝতেছি না যে এখানে কাহিনীটা কি সেই জবটার পোস্টের কারণে হচ্ছে নাকি আমি এই জায়গাটা খারাপ, এটার জন্য এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা জানা যায়নি। একদমই আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমাদের পরবর্তী অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং তিনি বেসিক্যালি একটা ঘটনা শোনাবেন আমাদেরকে। তার নাম জুয়েল। একটু আগে যিনি ঘটনা বলেন তার নাম জুয়েল। সো আমরা চলে যাবো আমাদের জুয়েল ভাইয়ের কাছে। জুয়েল ভাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার চট্টগ্রামে কোথায় থাকেন সেটা জানাবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম লিসনার্স, এবং আসল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি এসেছি চট্টগ্রামের আগ্রাবাদ থেকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি, আসলে আমাকে এখানে আসার জন্য বিশেষ করে আমার ছোট ভাই রিমন, মাহফুজ এবং আমার কলিগটা অনুপ্রেরণা করছে, বিদায় আমি এখানে আসতে পেরেছি। তো আমার ঘটনাটা হচ্ছে আমি এবং আমার কলিগদের সাথে ঘটা একটি ঘটনা। সময়টা 2012 সাল। আমরা প্রায় 200 জন একটি প্রশিক্ষণ নেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের একটি প্রশিক্ষণ কেন্দ্রে যাই। পার্বত্য চট্টগ্রামে যখন প্রশিক্ষণ কেন্দ্র, অবশ্যই পাহাড় বেষ্টিত একটি এলাকা, যেখানে শুধুমাত্র প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকবৃন্দ ছাড়া বাইরে কোনো পাবলিক থাকা যায় না। সো আমাদেরকে বিভিন্ন রুমে ভাগ করে দেওয়া হলো। আর প্রশিক্ষণ কেন্দ্রে সারাদিন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয় বিদায় সবসময় ক্লান্ত হয়ে যায়। তো প্রশিক্ষণ কেন্দ্রের সর্ব উত্তরে যে কামরাটি ছিল সেখানে আমাদের 40 জনকে থাকার জন্য দেওয়া হয়েছিল। সো ঘটনাটি ঘটে আমাদের ওই রুমতে যারা থাকতাম তাদের সাথেই। তো আমাদের রাত 10টার মধ্যে লাইট নিভিয়ে ঘুমিয়ে যেতে হতো। প্রতিদিনকার মতো রাত 2:30 3টার দিকে আমার ঘুম ভাঙতো। আমাদের কোনো হাত ঘড়ি কিংবা সেলফোন না থাকায় ঘরের এক কোণে থাকা একটি মাত্র দেওয়াল ঘড়ি টাইম দেখার একমাত্র ভরসা ছিল। তো আমি প্রতিদিনকার মতো একদিন রাত্রে উঠলাম, ঘুমটা ভাঙার পর উঠলাম টাইমটা দেখার জন্য। উঠতে দেখি আমার বেডের পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। মনে করেছিলাম আমার হয়তো কোনো কলিগ
হয়তো ঘুম ভেঙে গেছে, দাঁড়িয়ে আছে। বাট যখন মশারি থেকে বের হবো তখন দেখলাম এটা কোনো মেয়ে। তখন অনেক ভয় পেয়ে যাই, কারণ আমরা ওই প্রশিক্ষণ কেন্দ্রে কোনো মেয়ে ছিল না, কিন্তু হঠাৎ রুমের মধ্যে মেয়েটা কোত্থেকে আসলো। তো আমি এটা কারোর সাথে শেয়ার করিনি, কারণ হয়তো কেউ ভয় পেতে পারে। তো আমি আমার মতো এটা গোপন রেখে গেলাম। বাট আমাদের রুমে থাকা প্রায় প্রতিটা লোকের সাথেই বিভিন্ন সময় এই সমস্যাটা হচ্ছে। কেউ ওয়াশরুমে গেলে রাত্রেবেলায় হয়তো মেয়েটাকে দেখতে পেল, কেউ পুকুরে গেল রাত্রেবেলা, দেখতো মেয়েটি পুকুরে গোসল করতেছে। এরকম আর অনেক সমস্যা। এগুলো আমরা একটা সময় প্রশিক্ষকদের সাথে শেয়ার করলে তারা আমাদেরকে বলে হয়তো আমাদের চোখের ভুল, আমাদের কাছ থেকে গোপন করার চেষ্টা করে। বাট আমরা তাদের কথাই বুঝতে পারি না এখানে কোনো ঝামেলা আছে। সো আমরা আমাদের মতোই চলতে থাকি। বিশেষ করে রাত্রের বেলায়, মধ্যরাতে আমরা যখন ওই প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যেতাম, দেখতাম যে অনেক সময় মেয়েটাকে আমাদের সাথে সাথে হাঁটতে, আমাদের পিছনে অথবা সামনে, কিংবা কিছু একটা ছায়া, এভাবে প্রায় আমাদের 4-5 মাস চলে যায়। তো যেদিন আমরা প্রশিক্ষণ কেন্দ্র থেকে চলে আসব, ওই দিন প্রশিক্ষকদের সাথে এটা শেয়ার করি যে স্যার আজকে তো চলে যাচ্ছি, আজকে যদি আমাদেরকে কাইন্ডলি বলেন তাহলে হয়তো আমাদের এই কৌতূহলটা দূর হবে। তো আমাদের একটু প্রশিক্ষকরা যে বললেন যে ওই প্রশিক্ষণ কেন্দ্রের পিছনে একটি পরিত্যক্ত ইট ভাটা রয়েছে, ওখানে একটা অর্ধ গলিত ডেড বডি উদ্ধার করা হয়েছিল, যেটা পোস্টম্যানের রিপোর্টে বলছে এটাকে গণধর্ষণ করে মারা করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে প্রায় সময় ওই ব্যারাক মানে রুমে যারা থাকে তাদের সাথে এ ধরনের ঘটনা ঘটতেছে। আর ওইখান থেকে আসার পরে হয়তো 2-1 বার যাওয়া হয়েছিল। ওখানকার বর্তমান যারা রুমটিতে থাকে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। সর্বশেষ মানে যারা ছিল তারা বলছিল হ্যাঁ তারা ওই ধরনের কিছু দেখতে পেয়েছে। বর্তমানে রুমটি পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে সবাই যে যারাই ওখানে যান তারা প্রত্যেকেই এটা দেখতে পান এবং এই ঘটনার সাথে সবারই পরিচিতি ঘটে বা এই ঘটনা সম্পর্কে সবাই জানতে পারেন। থ্যাংক ইউ। যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, নাম হচ্ছে সামিউল, এবং সামিউল একজনের ঘটনা বলবেন যিনি একজন সিএনজি ড্রাইভার এবং তার একটা চমৎকার ঘটনা সামিউল আমাদেরকে শোনাবেন। সামিউল, কোথা থেকে এসেছেন আপনি? চট্টগ্রামে কোথায় বাসা আপনার? তো ভাই আমি ডিএসি মোড় থেকে এসেছি। থ্যাংক ইউ টু আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ। ইউ টু অনিভে গোয়েন ভাইয়া, অন্তর ভাইয়া অ্যান্ড লিকু। আমি দানিয়াল, গৌরী এন্টারটেনমেন্ট পার্টিকে। ভাই আমার সরাসরি আমার ঘটনা চলে যাই। ঘটনাটি 2003 সালের। আমি যার ঘটনা বলবো তার নাম আনোয়ার চাচা বলে ডাকি আর কি আমি। উনি চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তিনি অনেকদিন ধরে চট্টগ্রামে বসবাস করে। তিনি শুরু থেকে চট্টগ্রামে মানে সিএনজি চালায়। একদিন তিনি 2003 সালের ঘটনা, একদিন তিনি ডিএসির মোড় থেকে আন্দরকিল্লা যাওয়ার জন্য একটা ভাড়া নেন, মানে সাধারণ দিনের মতো একটি ভাড়া নেন। তারপর আন্দরকিল্লা স্বাভাবিকভাবে আন্দরকিল্লা পৌঁছায়। তিনি আন্দরকিল্লা পৌঁছানোর পর তিনি যেখানে নামায়, তার মানে প্যাসেঞ্জারকে যেখানে নামায়, সে ওখান থেকে রাস্তা ক্রস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা, অ্যাক্সিডেন্টের ফলে 10টার সময় তো চট্টগ্রামে মানে জ্যাম একটু কম থাকে, এর ফলে মানে গাড়ি খুব বেশি একটা ছিল না, তাই তার সিএনজিতে করেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এক সময় সে মারা যায়, প্যাসেঞ্জারটা মারা যায়। সে তাকে মর্গে রেখে চলে আসে বাসায় চলে আসার পর সে স্বাভাবিকভাবেই সিএনজি চালায় অনেক রাত পর্যন্ত, এবং রাত্রেবেলা বাসায় এসে যেহেতু একটা লাশ সিএনজি মানে তখন স্পটে ডেট হয়ে যাওয়ার পর জানতে পারে একটা লাশ সিএনজিতে কারণে হচ্ছে, মানে সিএনজিতে অনেক রক্ত লেগেছিল। তো রক্ত পরিষ্কার করতে গিয়ে উনি একটা ব্যাগ খুঁজে পায়। আচ্ছা, ব্যাগের মধ্যে উনি কৌতূহলবশতই ব্যাগটা খুলে দেখে যে ব্যাগের ভিতরে 1000 টাকা 2টি বান্ডিল। আচ্ছা, ব্যাগের গায়ে একটু ছোপ রক্ত লেগে আছে। তা উনি অনেকটা লোভে পড়ে যায়। আচ্ছা, লোভে পড়ে টাকাটা নিয়ে বাসা আলমিরাতে রেখে দেয় এবং তার ওয়াইফকে বলে যে এ টাকা আমি লটারি থেকে জিতেছি। আচ্ছা। পরের দিন সকালে স্বাভাবিকভাবে উঠে উনি
আলমিরা খুলে টাকা গুনার জন্য, মানে টাকা গুনতে চায় আর কি। আলমিরা খুলে উনি দেখে যে আলমিরার ভিতরে অসংখ্য লাল পিঁপড়া। মানে উনি যেভাবে বর্ণনা করেছে যে আলমিরা ভরা শুধু লাল পিঁপড়া, এত লাল পিঁপড়া, মানে সব জায়গায় লালে লাল হয়ে গেছে এরকম লাল পিঁপড়া। উনি পানি দিয়ে লাল পিঁপড়া সব মেরে পরিষ্কার করে আবার টাকাটা গুনে, যেহেতু পলিথিনে ব্যাগ ছিল যে টাকা ভেজে নি, টাকাটা গুনে আবার টাকা রেখে দেয়। তারপর উনি এটা কিছু মনে করেন না, যে রক্ত লেগেছিল, ওটা পিঁপড়া আসতে পারে, সেজন্য উনি সিএনজি চালাতে আবার চলে যায়। ওই সারাদিন নর্মালি সিএনজি চালায় এবং 8টা থেকে 9টায় হবে মিশিয়ে আপনার চট্টগ্রাম অনুযায়ী 8টা থেকে 9টার সময় উনি জিএসির মোড় থেকে আবার একটা ভাড়া নেয় আন্দরকিল্লার জন্য। উনি আন্দরকিল্লার জন্য যখন ভাড়া নেয় তখন উনি হাজারিগুলির মোড় নামে একটা মোড় আছে, ওখানে আর কি লাইট পোস্ট নেই, অনেক অন্ধকার, অনেক গাড়ি ঘোড়া যেতে চায় না আর কি, ঘুরে যেতে অভ্যস্ত। উনি শর্টকাট নেওয়ার চেষ্টা করে। ওখান দিয়ে যাওয়ার সময় যে সিএনজি মানে প্যাসেঞ্জার ছিল, উনি বলে যে তুই যে লোকে 2 লাখ টাকা নিয়েছিস সেটা টাকা ফেরত দে। তো উনি একটু হসকটিয়ে যায় যে আমি 2 লাখ টাকা নিয়েছি, যেন উনি জানলো কিভাবে। তিনি বললো যে আপনি কি বলছেন চাচা, মানে আপনি কি বলছেন আমি বুঝতে পারতেছি না। তখন বললো কি যে তুই যে কালকে তোর কিছু প্যাসেঞ্জার ঢুকছিল, ওর কাছ থেকে মানে যে প্যাসেঞ্জার ঢুকছিল তার কাছে তুই মানে তার ব্যাগে 2 লাখ টাকা নিয়েছিস, ওই টাকা ফেরত দিবি। তুই ব্যাগের ভিতর দেখবি যে একটা ঠিকানা আছে, ওই ঠিকানা থেকে তার অফিসের ঠিকানা নিয়ে তার বাসায় যাবি, বাসায় লাশ দিবি এবং অফিসে টাকা দিয়ে আসবি। তিনি খুবই ভয় পেয়ে যায়, মানে উনি ভাবে যে উনি ভৌতিক ভয় পায় না, আসলে উনি ভয় পায় যে আমার মানে উনি সবাই জেনে ফেলেছে যে উনি এভাবে টাকা চুরি করেছে। পিছন দিক তাকিয়ে দেখি কেউ নাই, তখন আর কি ওনার মনে ভৌতিক ভয়টা জাগ্রত হয়। তাই উনি খুবই তড়িঘড়ি করে সিএনজি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে তার ওয়াইফকে সব বলে যে আমি আসলে এভাবে টাকা এভাবে চুরি করেছি, আসলে এটা তো এক প্রকার চুরি। তাই তার ওয়াইফ বলে যে তোমাকে যেভাবে বলা হয়েছে তুমি সেভাবে কাজ করো। উনি টাকা আসলে ব্যাগটা ভালো করে খুঁজে দেখে যে ওখানে একটা ভাঁজ করা একটা কাগজ ছিল, কাগজের ভিতরে অফিসের ঠিকানা আছে। তো অফিসে যায়, অফিস গিয়ে খোঁজ নেন যে এভাবে চেহারা, খোঁজ দেওয়ার পরে তাকে পেয়ে যায়। তার বাসায় গিয়ে মর্গ থেকে লাশ নিয়ে মানে বাসায় হস্তান্তর করে এবং টাকাটাও অফিসে দিয়ে আসে। তিনি এখনো মাঝে মাঝে ওই মানে যে প্যাসেঞ্জার তাকে শুনতে পায়, মানে স্বপ্ন দেখতে পায় যে সে তাকে ধন্যবাদ জানাচ্ছে আর কি। আমার ঘটনা এখানে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যদি এই ঘটনাটা নিয়ে অলরেডি অনেকে লিখছেন এই ঘটনাটার সম্পর্কে, তো যাই হোক আপনি আপনার মতন করে বলেছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে আরও একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আপনাকে শুনে ফেলি। সেটি হচ্ছে আমাদের একটা ইমেইল আছে এই মুহূর্তে, সেই ইমেইলটা একটু পড়তে চাই। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি শফিকুল ইসলাম হৃদয়, এবং শফিকুল ইসলাম হৃদয় সিঙ্গাপুর থেকে আমাদের ঘটনাটা পাঠাচ্ছেন এবং কি বলছেন যে বলে রাখা ভালো যে আমি ভূত এফএমের একজন ক্রেজি ফ্যান এবং শত ব্যস্ততার মাঝেও আমি রেগুলার ভূত এফএম ডাউনলোড করে শুনি। ঘটনাটা পাঠাবো করেও সময় হয়ে ওঠেনি। আমার কাছে অনেক ঘটনা রয়েছে এবং তার মধ্যে একটি ঘটনা আজকে লিখে পাঠাচ্ছে। বিশেষ করে আমি জায়গার নামটা বলছি না, ঘটনাটি আমার না, আমার গ্রামের একজন মহিলা কুলসুম এবং তার মেয়ে আম্বিয়াকে নিয়ে। জানি না ঘটনাটি কতটা ভৌতিক, তবে এর ব্যাখ্যা আমি আজও জানতে পারিনি। চলে যাই ঘটনায়। বলে রাখা ভালো, আম্বিয়াদের পরিবারের অবস্থা বেশি একটা ভালো না। ছোটবেলায় তার বাবা মারা যান। আম্বিয়া যখন প্রাপ্তবয়স্ক হন তখন তার বিয়ে হয়। বিয়ের 1 বছর পর তার একটি ছেলে সন্তান হয়। কিন্তু দুঃখের ব্যাপার এই যে কে জানে কোন কারণে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আম্বিয়া চলে আসে আমাদের গ্রামে তার মায়ের কাছে। খুব কষ্টে ছেলেটাকে নিয়ে জীবন পার করতে থাকতো, কিন্তু সেই জীবনও বেশি দিন এগোতে পারলো না। সাডেনলি আম্বিয়ার একদিন খুব অসুস্থ হয়ে পড়ে এবং আর্থিক অসচ্ছলতার কারণে তার ট্রিটমেন্ট বেশি ভালোভাবে করতে পারছিল না আম্বিয়ার মা এবং কুলসুম। এবং একদিন রাতে আম্বিয়া সাডেনলি সে নিজে খুব অসুস্থ বোধ করতে লাগলো এবং রাত 2:30 তখন বাজে।
এবং মেয়েটি এবং মায়ের এই অবস্থা দেখে মা কুলসুম তার বাড়ির একজন রিক্সাওয়ালাকে ডেকে নিয়ে আসলো এবং পাশের গ্রামের একজন ডক্টরের কাছে তাকে নিয়ে যাবে বলে। রিক্সাওয়ালা নাম হচ্ছে কাইয়ুম, এবং কাইয়ুম তাড়াতাড়ি রিক্সা নিয়ে চলে আসলো এবং বের হয়ে আসলো এবং আম্বিয়া রিক্সাতে করে রওনা দিলেন পাশের গ্রামের ডক্টরের বাড়ির দিকে। সাথে ছিলেন আম্বিয়া মা কুলসুম। যেই পথ দিয়ে তারা রওনা হলেন সেই পথটির পাশে কোনো বাড়িঘর ছিল না। পূর্ণিমার চাঁদ। কাইয়ুম দ্রুত রিক্সা চালাতে লাগলো। যতই রিক্সা সামনে এগোতে লাগলো আম্বিয়ার শ্বাস ততই যেন মনে হচ্ছিল যে ভারী হয়ে আসছিল এবং শুনশান এই রাস্তার পাশেই একটি বাঁশঝাড়। ওই বাঁশঝাড়ের কাছে যখন রিক্সা নিয়ে পৌঁছালো কাইয়ুম, তখন তার রিক্সাটি ব্রেক ধরলেন এবং আম্বিয়ার মা কুলসুম বলল যে কিরে কাইয়ুম, রিক্সা থামালি কেন? কাইয়ুম বলল যে চাচি সামনে দেখো। কাইয়ুম এবং কুলসুম পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেল যে রিক্সার সামনে বিশাল বড় এক সাপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই অসুস্থ আম্বিয়া খুব জোরে জোরে হাঁপাতে লাগলো। তার মা দোয়া পড়তে লাগলো এবং আল্লাহকে ডাকতে লাগলো। কাইয়ুম ভয় না পেয়ে সাহস করে রিক্সা সামনের দিকে নিয়ে যেতে চাইলো। তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। সামনে দাঁড়িয়ে থাকা সাপটা কাইয়ুমের দিকে এগিয়ে আসতে লাগলো এবং ওই দিকে আম্বিয়াও জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সাপটি কাইয়ুমের কাছে এসে কাইয়ুমের দুটি পা পেঁচিয়ে ধরে এবং আস্তে আস্তে তার ফুল বডি পেঁচিয়ে ফেলে এবং খুব জোরে জোরে ফোঁস ফোঁস একটা শব্দ আসছিল। ওই দিকে আম্বিয়া আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং তার মার বুকে এবং তার মা ভয়ে মৃত্যুর তার একটা নিথর প্রাণহীন স্থবিরের মতো দাঁড়িয়ে রইল। তারা যে চিৎকার করবে সেই রকম কোনো সাহস পাচ্ছিল না। ফাইনালি তারা নোটিস করলো যে আম্বিয়ার মৃত্যু যখন নিশ্চিত হলো, সাপটি আস্তে আস্তে কাইয়ুমকে ছেড়ে দিয়ে বিকট কোনো একটা শব্দ বা এরকম একটা কিছু করে বাঁশঝাড়ের মধ্যে চলে গেল এবং কাইয়ুম আর এক মুহূর্ত দেরি না করে রিক্সা বাড়ির দিকে ঘুরিয়ে চালাতে লাগলো এবং বাড়িতে পৌঁছানো মাত্র কাইয়ুম সেন্সলেস হয়ে পড়ে যায়। পরে আম্বিয়ার মায়ের কাছে শব্দ শুনে বাড়ির সবাই উঠে আসে এবং কাইয়ুমকে ধরাধরি করে তারা ঘরের মধ্যে নিয়ে যায়। টানা 2 দিন সে কোনো প্রকার কথা বলতে পারলো না। পরে আস্তে আস্তে সবাইকে স্বাভাবিক হয় এবং তখন সে সবার কাছে বলে যে ওই রাতে ঘটে যাওয়া ঘটনাটির কথা। সে এটাও বলেছিল যে সাপটি যখন তাকে পেঁচিয়ে ধরেছিল তখন নাকি তার ফুল বডি খুব উত্তপ্ত হয়ে উঠতে থাকে এবং কেমন যেন জ্বলন্ত আগুনের মধ্যে কেউ যেন ফেলে দিয়েছে এরকম মনে হচ্ছিল তার কাছে। এই ঘটনাটি শুনে কাইয়ুমের কাছ থেকে যে কনফার্ম হয়, এই ঘটনাটি আমি শুনি কাইয়ুমের কাছ থেকে এবং কনফার্ম হই যে এই ছিল ঘটনা। ভালো লাগবে। আমি লাস্টের লাইনটাও বুঝতে পারিনি, আপনার কথা কি বলতে চেয়েছেন বুঝতে পারিনি আমি। এবং এই ঘটনাটি তিনি লিখে পাঠিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে এই স্টোরিটা। আমরা চলে যাব আমাদের আজকের এই ফুতাফামের আজকের চিরং এপিসোডের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। একটা কেন দিন। চলো লিসেনার, আমি সৈকত। আমি এসেছি চট্টগ্রামের ব্যাটারিগলি থেকে। জি সৈকত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে ফুতাফামে এবং আশা করছি যে এতক্ষণ পর্যন্ত ভালোই লেগেছে আপনার। এখন আপনার ঘটনা শুনবো আমরা। আছে ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 2015 সালের সেপ্টেম্বর মাসের তারিখটা আমার ঠিক মনে নেই। আমার বোনের শ্বশুরবাড়ির নিকট আত্মীয়, তিনি কিডনি ট্রায়ালাইসিস করতে গিয়ে ভারতে মারা যান। আচ্ছা। অল্প বয়সে মারা যান। তো তার মৃত্যু সংকটটা স্বাভাবিকভাবে আমাদের জন্য খুব শকিং ছিল। ভারতে মারা যাওয়ার কারণে তার মৃতদেহটা মারা যাওয়ার প্রায় 3 দিন পরে চট্টগ্রামে এসে পৌঁছায়। তো সরাসরি এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের বলুয়ার দিকে শ্মশানে তার লাশ নিয়ে আসা হয়। এখানে বলে রাখা হলো, বলুয়ার দিকে পার হচ্ছে যে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা মারা যাওয়ার পর সেখানে তাদেরকে দাহ করা হয়। ওই সরাসরি এয়ারপোর্ট থেকে তার লাশটি নিয়ে আসা হয় এবং লাশটি আস্তে আস্তে বেশ সন্ধ্যা 7টার মতো হয়ে যায় এবং সব ধরনের রিচুয়াল, যেটা রিলিজিয়াস যে রিচুয়ালগুলি আছে সেগুলি করে সম্পন্ন করার পর তার লাশটি প্রায় 9টার দিকে
গ্যাস চুল্লিতে দেওয়া হয়। এখানে একটা কথা বলে রাখা হলো, সাধারণভাবে আমরা এখানে লাকড়ির চুল্লিতে আমরা সাধারণত মৃতদেহ ব্যবহার করি, কিন্তু তার কয়েকদিন আগ থেকে প্রচন্ড বৃষ্টি থাকার কারণে যার ফলে লাকড়ির চুল্লিতে তার মানে মৃতদেহটি দাহ করা সম্ভব হয়নি। আচ্ছা, যেহেতু গ্যাস চুল্লিতে করা হচ্ছিল, আবার মোটামুটি সবকিছু শেষ হলো। এখানে রাসেল ভাই সবচাইতে বড় যে বিষয়টা, যখন তার মৃতদেহটি আনা হয় শ্মশানে, আমি তখন এক পাশে দাঁড়িয়েছিলাম এবং ওই বোলারটিকে পাশে শ্মশানে যেখানে লাকড়ি চুল্লি আছে তার এই পাশে একটি বটগাছ আছে, বিশাল একটা বটগাছ, সেটা অনেক পুরনো। সেই বটগাছের নিচে একটি কালো বিড়াল দেখতে পাই আমি। এখন সাধারণত দেখা যায় যে কোনো বিড়াল আমার খুব প্রিয় প্রাণী এবং আমার খুব অত্যন্ত আদর লাগে যে বিড়াল দেখলে। এই বিড়ালটিকে দেখছে আমার কেন জানি প্রথম থেকে অস্বস্তি বোধ ছিল। বিড়ালটি মানে কালো এবং তার চোখের চাহনিটা মানে বেশ কবে ভয়ঙ্করী। আচ্ছা, বারবার কেন জানি আমার চোখটা এত ভিড়ের মধ্যে, যেহেতু সেখানে মৃতের আত্মীয় স্বজন ছিল, আমারও পরিচিত আত্মীয় স্বজন ছিল, তাদের সাথে কথা হতো, মাঝখানে বারবার আমার চোখটা কিন্তু সেই বিড়ালের দিকে চলে যাচ্ছিল। এক পর্যায়ে সবকিছু শেষ হলো এবং আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পর আমি ভাতটা খেয়ে রাতে ঘুমাতে যাই এবং আমি সবসময় দরজা জানলা বন্ধ করে ঘুমাই, ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস। তবে এটা কোনো ভয়ের কারণে না, এটা আমার এক মানে নিজস্ব অভ্যাস বলতে পারেন। সেই রাতে যখন লাইট নিয়ে শুলাম, আমার সাধারণত রাতে একটু দেরি করে ঘুম আসে। আমার প্রচন্ড অস্বস্তি হতে লাগলো। আমার মনে হচ্ছিল আমার রুমে কেউ যেন আছে, মানে আমি একটা এক্সারসাইজ টাইপ পাচ্ছিলাম, এই রুমের মধ্যে কেউ আছে। যেটা হয় রাসূল ভাই, দেখবেন যে আপনার পিছনে কেউ এসে দাঁড়ালো, আপনি বুঝতে পারবেন যে আপনার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। এই অনুভূতিটা ছিল সেই ধরনের। যাই হোক, আমার কোনো অবস্থায় ঘুম আসছিল না এবং এই অস্বস্তিটা কেন হচ্ছে আমি সেটা বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে আমি যেটা দেখলাম যে আমার বিছানার পাশে, ডান পাশে জানলার পাশে অন্ধকার ছিল, সেই অন্ধকারের মধ্যেও কিন্তু একটা গাঢ় অন্ধকার, একটা মানুষের অবয়ব। তো এক পর্যায়ে আমি নিজেকে প্রবর্তিতে শুরু করলাম যে আমি বোধহয় আসলে সারাদিন আজকে শ্মশানে ছিলাম, আমার নিকট আত্মীয় মারা গিয়েছে, এগুলি বোধহয় আমার মধ্যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট করেছে বলে আমি হয়তো এই বিষয়টা আমার হেলুসিনেট হচ্ছে। অথবা বিষয়টা এখানে যদি শেষ হয়ে যেত ভালো হতো। সবচেয়ে বড় বিষয়টা ছিল কিছুক্ষণ পরে আমার ওয়াইফ যে আমার পাশে শুয়েছিল, সে হঠাৎ করে আমাকে বলে, তুমি এখনো ঘুমাওনি? আমি অত অবাক হয়ে যাই, কারণ আমার ওয়াইফ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং তার এই সময় জেগে থাকার কথা না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি ঘুমাওনি কেন? সে কিছু না বলে বললো যে বাতিটা জ্বালাও। তো আমি মনে মনে আমার ওয়াইফকে যখন থ্যাঙ্কস দিচ্ছিলাম এই কারণে যে বাতিটা জ্বালানো হোক, সেটা আমি যাত্রা আমার সাথে হয় অনেক বলতে লজ্জা লাগছিল, যেহেতু বাকিটা আমি তার বলার সাথে সাথে জ্বালাই, এক মুহূর্ত দেরি করি না এবং জ্বালাবার পর তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার সমস্যা কি? আসলে সমস্যা কিন্তু রাসেল ভাই আমার নিজেরও ছিল। তো সে বললো যে আমার কেন জানি একটু ভয় লাগছে। আমি যে ভয়টা কিসের জন্য, মানে কি বলছে, আমার একটু মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কেউ আছে। রাসেল ভাই, এই মুহূর্তে আমার অস্বস্তিটা ভয়ে পরিণত হয়। তখনই আমার অস্বস্তিটা ভয়ে পরিণত হতে শুরু করে, কারণ বিষয়টা একটু আগে আমিও ফেস করছিলাম। আমার কাছে অনুভূতি একই অনুভূতি দুইজনে, কিন্তু রাসেল ভাই বিষয়টা হতে পারতো আমার ক্ষেত্রে হেলুসিনেশন হচ্ছে, কিন্তু আমার ওয়াইফ তো সারাদিন বাসায় ছিল, সেই শ্মশানেও যায়নি, সে বিষয়গুলো ফেসও করে না একদম। তখনই আমার মধ্যে ভয়টা কাজ করা শুরু করে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন তোমার মধ্যে এই ধরনের অসুস্থ হচ্ছে না? সে বলছে আমার বিছানার ডান পাশে জানলার পাশে মনে হচ্ছিল একটা অন্ধকার অবয়ব কে দাঁড়িয়ে আছে। রাসেল ভাই, এই বিষয়টা যে বিষয়টা সে আমার ডান পাশে ছিল, আমি আমার বিছানার ডান পাশে যা দেখো সে ডান পাশে তা দেখি। এই পর্যায়ে কিন্তু আমি প্রচন্ড ভয় পেতে শুরু করলাম রাসেল ভাই। আজকে পর্যন্ত আমার পরিবারের কাউকে আমি এই কাহিনীটা ডিসক্লোজ করিনি, কারণ তারা হয়তো ভয় পাবে। তারপর সারা যেটা হলো, আমরা লাইট জ্বালিয়ে রাখলাম এবং এক পর্যায়ে যখন ভোরে ফজরের আজান পড়ে, এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো, ফজরের আজান পড়ার সাথে সাথে রাসেল ভাই ঘরের ভারী বাতাসটা সম্পূর্ণভাবে হালকা হয়ে যায়। আমি এটা আসলে কিভাবে এক্সপ্লেইন করবো বুঝতে পারছি না। এটা আমি জানি এবং আমার ওয়াইফ জানে, ঠিক সেই মুহূর্তে ঘরের পরিবেশটা সাডেনলি চেঞ্জ হয়ে যায়, র্যাম্পেন্টলি চেঞ্জ যাকে বলা হয়। এবং এরপর আমরা ঘুমিয়ে পড়ি, নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ি। সমস্যা হয় না তারপরে? এরপর আর কোনো সমস্যা হয় না। কিন্তু রাসেল ভাই, আমি নিজেকে কোন অবস্থাতেই ভীতু দাবি করবো না, কারণ আমি জীবনে অনেক ঘাত প্রতিকার মুখোমুখি হয়ে আজকে জীবনে এই অবস্থায় এসেছি। কিন্তু সেই দিনের পর থেকে আজকে পর্যন্ত আমি রাতে একা রুমে শুতে ভয় পাই। এখনো পর্যন্ত আমি রাতে একা শুতে ভয় পাই। তার মানে আপনার সেই দিনের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে যে আপনি না হয় শ্মশানে গিয়েছিলেন, আপনার সাথে না হয় অস্বাভাবিক লেগেছে একটা, মানে আমি কালো বিড়ালকে দেখেছি পাই গেলে আমার সাইকোলজিক্যালি আমার লভরে হতে পারে, বাট যখন আপনি বাসায় আসলেন আপনি তো কোনো কিছু শেয়ার করেননি, বাট আপনার ওয়াইফ হঠাৎ করে এবং শেয়ার করার মতো সময় তো পাওয়া যায়নি। তিনি যখন ভয় পেতে শুরু করলেন, তখন আপনার মেইন খটকাটা লাগলো যে ও কেন ভয় পাবে? কেন ভয় পাবে? আমি তো সেটাই বড় কিছু শেয়ার করলাম না, তার মানে সেখানে
সামথিং ওয়াজ হ্যাপেনিং দ্যাট ডে। একদম রাসেল ভাই, আমার জীবনে আরো অনেক ছোটখাটো ঘটনা আছে, তবে সেই দিনের ঘটনাটা সবচাইতেই ভয়ের ছিল। আমি জানি না শ্রোতারা কতটুকু ভয় পাচ্ছে, তবে আমি একটু শ্রোতাদেরকে বলবো এই ঘটনাটা আসলেই ভয়ঙ্কর ছিল। এবং একটা কথা রাসেল ভাই আমি বলে যেটা শেষ করবো, যে এই ভূত এফএমটা একটা সময় ছিল যখন খুব মজা করার জন্য শুনতাম, কিন্তু এখানে বিভিন্ন কাহিনী শুনতে শুনতে আমার মনে হয় যে ভূত এফএমটা একটা বিশাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা এসে আমরা আমাদের কথাগুলি শেয়ার করতে পারছি। সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি যে আজকে আপনাকে গল্পটি পাঠাবো সেই গল্পটির নাম হচ্ছে অলৌকিক আংটি। এই ঘটনাটা একটা আংটিকে কেন্দ্র করে। তো আমি যে ঘটনাটি বলতেছি এখানকার স্থান নাম চরিত্রের নাম সবগুলোই কাল্পনিক। যদি ভালো লাগে আপনার শ্রোতাদেরকে শোনাবেন। তো আমি গল্পটা শুরু করতেছি। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তখন আমি মাত্র ছোট, সবাই মাত্র ক্লাস 5-এ পড়ি। আমাদের গ্রামটা ছিল খুবই শান্ত আর নিরিবিলি, চারিদিকে সবুজে ঘেরা। গ্রামের একপাশে ছিল ঘন বাঁধঝড়, তার পাশেই একটা পুরনো পুকুর। পুকুরের জল এতটাই কালো ছিল যে সেখানে দিনের বেলাতেও কিছু দেখা যায় না, মানে নিচে কিছু আছে কিনা কিছুই দেখা যেত না। গ্রামের মানুষের মধ্যে একটা প্রচলিত বিশ্বাস ছিল যে ওই পুকুরে নাকি এক জলপরি বাস করে। তবে সে নাকি ভালো নাকি খারাপ কেউ বলতে পারে না। আমাদের বাড়ি ছিল পুকুরের ঠিক উল্টো দিকে। আমার দাদু ছিলেন গ্রামের সবচাইতে সাহসী মানুষ। ভূতের গল্প থেকে শুরু করে ডাকাতের গল্প, সব রকমের ভয়ের গল্প তার নবদর্পণে ছিল। কিন্তু মজার ব্যাপার হলো দাদু নাকি জীবনে কখনো ভূত দেখেননি, অথচ তিনি ভূতের গল্প শোনাতেন এমনভাবে যেন তিনি নিজেই সবচেয়ে বড় ভূতের বিশেষজ্ঞ। একদিন বিকেলে আমি পুকুরের ঘাটে খেলতে গেছিলাম। হঠাৎ দেখি পুকুরের জলে কিছু একটা চিকচিক করছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো মাছ, কিন্তু যখন আরো ভালো করে দেখলাম তখন বুঝলাম ওটা একটা আংটি। আংটিটি খুব সুন্দর ছিল, পাথরে খোদাই করা একটা ময়ূরের ছবি। আমি কোনো কিছু না ভেবে আংটিটা তুলে নিলাম। খুশি মনে, সেই খুশি হয়েছিলাম। খুশি মনে বাড়িতে চলে গেলাম। ভাবলাম মাকে দেখাবো। বাড়িতে এসে মা আর দাদুকে আংটিটা দেখালাম। মা প্রথমে একটু অবাক হলেও পরে বললেন, এটা হয়তো কারো হারানো আংটি, কাউকে ফেরত দিতে হবে। কিন্তু দাদু আংটিটা দেখে কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। তিনি আংটিটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখলেন, তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, এই আংটিটা কোথায় পেলি? আমি বললাম, পুকুর থেকে। দাদু কোনো কথা না বলে আংটিটা আবার পুকুরের জলে ফেলে দিতে বললেন। আমি প্রথমে রাজি না হওয়া সত্ত্বেও দাদির গম্ভীর মুখ দেখে মেনে নিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই আংটিটা আমার বালিশের পাশেই রাখা। আমি চিৎকার করে উঠলাম। মা আর দাদু ছুটে এলেন। দাদু আংটিটা দেখে বললেন, আমি তো জানতাম এটা ফিরে আসবে, এটা কোনো সাধারণ আংটি নয়। দাদুর কথা শুনে আমি খুবই ভয় পেয়ে গেলাম। আংটিটা যে সাধারণ নয় সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম, কিন্তু কেন এটা আমার কাছে বারবার ফিরে যাচ্ছে তা মাথায় ঢুকতেছিল না। দাদু আংটিটা হাতে নিয়ে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে চিন্তিত হয়ে বসে রইলেন। তারপর বললেন, এই আংটিটা এই পুকুরেরই। অনেক বছর আগে এই পুকুরে একজন সাধু তার অলৌকিক ক্ষমতা দিয়ে একটা কিছু আটকে রেখেছেন। জনশ্রুতিতে বা মানুষের কাছে জানা যায় যে জিনিস খুঁজে পাবে তার উপর নাকি অশুভ শক্তি ভর করবে। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। তাহলে কি আমার উপর অশুভ শক্তি ভর করছে? দাদু আমার ভয় পাওয়ার মুখ দেখে বললেন, ভয় পাস না, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। তবে এই আংটিটা আমাদের কাছে রাখা যাবে না, এটিকে আবার পুকুরে ফিরিয়ে দিতে হবে, কিন্তু এবার একটু অন্য হবে। দাদু আমাকে নিয়ে বিকেলে আবার সেই পুকুর ঘাটে গেলেন। সাথে নিলেন একটা লাল কাপড় আর কিছু চাল। তিনি আংটিটা লাল কাপড়ে মুড়ে তার উপর কিছু চাল ছড়িয়ে দিলেন। তারপর মন্ত্রের মতো কিছু বিড়বিড় করে বললেন, এই আংটি তুই যেখানে এসেছিস সেখানে চলে যা, আর ফিরে আসিস না। কোনো অশুভ শক্তি আমার নাতিকে স্পর্শ করতে পারবে না। এরপর তিনি সেই আংটিটি লাল কাপড় দিয়ে বেঁধে পুকুরে সেই গভীর জলে
ফেলে দিলেন। আমি ভাবলাম এবার বুঝি সব সমস্যা সমাধান হয়ে গেল, কিন্তু আমার ধারণা ভুল ছিল। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ আমার কানে ফিসফিস শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো হয়তো এমনিতেই, কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম শব্দটা স্পষ্ট বাংলায় কিছু বলেছে। আমি কান পেতে শুনলাম, ফেরত দিবি আমার জিনিস, ফেরত দিবি। আমার গা কাটা দিয়ে উঠলো। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, ভাবলাম হয়তো স্বপ্ন দেখতেছি, কিন্তু থামলাম না, বরং আরো স্পষ্ট হলো, মনে হলো কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে এবং ফিসফিস করে বলতেছে। আমি চোখ খোলার সাহস পাচ্ছি না, আমি ভয়ে সারা শরীর হিম হয়ে গিয়েছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে একদম চাদর জড়ানো, যেটা আমার গায়ে চাদর থাকার কথা না, আর বালিশের পাশে আবার সেই আংটি। এবার আমি আবার চিৎকার করলাম, ভাবলাম আব্বু আমাকে ডাকবো, কিন্তু আমি কি মনে করে জানি চুপচাপ আংটিটা হাতে নিলাম। আংটিটা ধরে আবার কেমন যেন একটা ঘোর লাগতে শুরু করলো। মনে হলো আংটির ভেতর থেকে একটা শীতল স্রোত আমার হাতের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করছে। হঠাৎ আমার মনে হলো আমি একা নই, আমার এই ঘরে আরও অনেক কেউ আছে। পুকুরে আংটিটা পুঁতে দেওয়ার পর কয়েকদিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। বাতাসে আর সেই শীতলতা নেই, ঘরের কোণে ছায়া নেই, দাদুর মুখেও একটু প্রশান্তি, কিন্তু আমার ভেতরে একটা অস্থিরতা রয়ে গেছে। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালার বাইরে তাকিয়ে দেখি পুকুরের ওপর হালকা কুয়াশার ভেতর একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমি জানালার কাছে যেতেই ছায়াটা স্পষ্ট হলো। কি, এটা তো নীলা। তার মুখে ছিল এক অভূতপূর্ণ শান্তি। সে বলল, তুমি ভয় পাওনি? তাই আমি মুক্তি পেয়েছি। কিন্তু আমার গল্পটা কেউ জানে না। আমি চুপ করে রইলাম। সে বলল, আমি ছিলাম এই গ্রামেরই মেয়ে, আমার নাম নীলা। আমার প্রেমিক আমাকে এই আংটি দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ভালোবাসার, কিন্তু সে আমাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে, পুকুরের গভীরে। নীলার চোখে তখন জল, কিন্তু মুখে ছিল এক প্রশান্ত হাসি। আমি প্রতিশোধ চাইনি, শুধু চাইছিলাম কেউ আমাকে যন্ত্রণা বুঝুক, আমার কথা শুনুক। আমি বললাম, তোমার গল্প আমি বলবো, সবাই জানবে। তুমি একটা আত্মা নও, তুমি ছিলে একজন মানুষ যার ভালোবাসার বিশ্বাসঘাতকতা ভেঙেছিল। সে ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশার ভিতর। বাতাসে তখন এক অদ্ভুত শান্তি। আসলে এই ঘটনা ঘটেছিল একটা মেয়ের সাথে, যার নাম নীলা, এবং সে একটা ছেলেকে ভালোবাসতো এবং ছেলেটা তাকে ভালোবেসে এই আংটিটা দিয়েছিল, এবং কিন্তু পরবর্তীতে সেই ছেলেটি তার সাথে প্রতারণা করে এবং তাকে পরবর্তীতে তাকে মেরে সেই পুকুরে ফেলে দেয়। আসলে এরপর থেকে সেই নীলা নামে মেয়েটি মানুষকে দেখা দেয় এবং সে চাইছিল যে কেউ একজন তার যন্ত্রণা বুঝে এবং তার কথাগুলো শুনুক, কারণ যখন কেউ তাকে ভয় পাবে না তখনই সে শুধুমাত্র মুক্তি পাবে। এইভাবে যেহেতু সেই 5 বছরের ছেলেটি, সেই ক্লাস 5-এ পড়া ছেলেটি তার সাথে ঘটতে থাকে, পরবর্তীতে সে ভয় পায় না, যার কারণে সে নীলা নামে মেয়েটি মুক্তি পেয়ে যায়। তো এই ছিল ঘটনা। তো রাসেল ভাই, আমি আসলে দুঃখিত, আমি সুন্দরভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে তারপরও বলতে পারিনি। তো যদি ঘটনাটি ভালো লাগে তো আপনাদের লিসেনারদের কাছে শেয়ার করবেন।